বিষয়টা উল্লেখ করেছেন যে পারস্পরিক সাংঘর্ষিক, তবে আমি আমার জায়গা থেকে এখানে আমি যদি একটা অবস্থানে থাকি, যেটা মোটা দাগে আমি যদি বলি যে এখানে আপত্তিকর শব্দ যারা ব্যবহার করেছেন এবং এই সমাবেশ থেকে যেই শব্দগুলো নিয়ে উভয় মহলে আপত্তি উঠেছে, সেই শব্দগুলোর ব্যাপারে আসলে আমরা কেউই একমত না এবং এই শব্দগুলোকে আমরা ওন করি না, এটাকে আমরা কোনোভাবে সমর্থন করি না। আপত্তিকর জায়গা থেকে এই শব্দগুলো যেগুলো এসেছে এগুলোকে অবশ্যই আমরা নিন্দা জানাই। এই শব্দের, আপত্তিকর শব্দের ব্যাপারে আমাদের নিন্দা, এটা এনসিপিও নিন্দা জানায় এবং একই সাথে হেফাজত, আমরা দেখেছি একটা প্রেস রিলিজের মাধ্যমে তারা এটা নিন্দা জানিয়েছে। পাশাপাশি আহ দুইয়ের অধিক বক্তা আপত্তিকর বক্তব্য দিয়েছেন কিনা এই বিষয়টা আসলে আমি সমাবেশে ছিলাম দীর্ঘ সময়। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে এখানে কারা কি বক্তব্যটা আপত্তিকর দিয়েছেন সেই বিষয়টা আরেকটু সুনির্দিষ্টভাবে যদি আসতো উভয় পক্ষ থেকে, সেটা আরেকটু সুন্দর হতো, আমাদের স্পেসিফাই করতে সুবিধা হতো এবং আমরা এই জায়গাটা আরো আপনাকে স্পষ্ট একটা মাহাদি, বক্তব্য আপনাকে পেতাম। ধন্যবাদ। আমি সেজন্যই প্রেস রিলিজটাতে আসতে চাচ্ছিলাম যে সেখানে শুধু আপত্তিকর শব্দের কথা বলা হচ্ছে, তার মানে হেফাজতে ইসলামীর ওই জায়গা থেকে আপনি সহ যারা ওইখানে ছিলেন তাদের বক্তব্য মোটামুটি ঠিক আছে, শব্দ দুইটা না বললেই হইতো, ব্যাপারটা কি এরকম? আর বক্তব্যের প্রসঙ্গে আমি আসি। বক্তব্যের ক্ষেত্রে আমার কনভারসেশন শুধু একটাই, নারী এবং পুরুষের সমান অধিকার রয়েছে কিনা। এটা সমান, আচ্ছা, এখানে সমতা বা সাম্য ওইভাবে আমি দেখতে চাই না। আমি দেখতে চাই যে প্রশ্নটা আমার হচ্ছে নারী এবং পুরুষের সমান অধিকার বলতে সংবিধানের দৃষ্টিতে একজন নারী এবং একজন পুরুষের সমান হওয়া উচিত কিনা। সংস্কার কমিশনের কথা আমি একটু পরে আসতেছি। আচ্ছা, এখানে আমাদের অবস্থানের সাথে এই সমান অধিকারের প্রসঙ্গটা যদি বলি তাহলে একটু কনটেক্সটটা বলতে হয়। এখানে আমাদের নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সুপারিশগুলো যেগুলো এসছে সেগুলোর পর থেকে আমরা নানা মহলে একটা প্রতিক্রিয়া দেখেছি এবং আমাদের এনসিপি জায়গা থেকে আমরা বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রেখেছি, আমাদের অবস্থান ব্যক্ত করেছি। এখানে আমাদের অবস্থানটা খুব স্পষ্ট ছিল। আমরা বারবার বলেছি যে বাংলাদেশে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়কে এনসিপি সমর্থন করে না। এই বিষয়টা কিন্তু আমাদের বক্তব্যে, আমাদের প্রেস রিলিজে বিষয়টা কিন্তু উঠে এসছে। এক, আর দ্বিতীয়ত হচ্ছে হাসনাত আব্দুল্লাহ অথবা আমি, আমরা যে কোনো সমাবেশে যাই, যেখানে বক্তব্য রাখি, সেখানকার আয়োজক, উপস্থাপক এবং সকল বক্তা, তাদের সবকিছুর সাথে দলগতভাবে আমাদের একমত হওয়াটা নেসেসারি না। কারণ হচ্ছে আমি যদি হেফাজতের বক্তব্যের আগে আরেকটা, হেফাজতের সমাবেশের আগে আরেকটা সমাবেশ সেমিনারের কথা বলি, যেটা নিয়েও বেশ আলোচনা হয়েছিল, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনার থেকে, সেখানে কিন্তু কমিশন বাতিলের দাবি উঠেছিল। সেম যেটা আপনি বললেন হেফাজতের সমাবেশ থেকে উঠেছিল কমিশন বাতিলের দাবিটা, কিন্তু সেই মঞ্চে এবি পার্টির চেয়ারম্যান ছিল, গণ অধিকার পরিষদের নেতারা ছিল এবং জামাতে ইসলামের আমিরও ছিলেন। কিন্তু ওই কমিশন বাতিলের দাবির সাথে কিন্তু অন্যান্য দলগুলো একমত না। অর্থাৎ আমি কারোর সাথে স্টেজ শেয়ার করার মানে এটা না যে তার ওই দলের এবং ওই পরিষদের সকল বক্তব্যের সাথে আমি একমত হব। আমি জি। আমার বক্তব্যটা, আমি আমার এজেন্ডাটা যদি সেখানে পুশ করতে পারি, আমি মনে করি সেখানেই আমার সার্থকতা। আপনি কি মনে করেন জনাব মাহাদি যে আপনি বা হাসনাত আব্দুল্লাহ এই দিন ওই হেফাজতের সমাবেশে নিজ নিজ ক্যাপাসিটিতে উপস্থিত ছিলেন? না, এটা তো নিজ নিজ ক্যাপাসিটি শব্দবন্ধটার সাথে আমি একমত না, কারণ এখানে এনসিপি কে কি আমন্ত্রণ জানানো হয়েছিল? এনসিপির আমন্ত্রণের বিষয়টা হচ্ছে হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছিল, তো বিভিন্ন দলকেই বলা হয়েছে এবং আমরা এই বিষয়টা আমাদের ফোরামে আলোচনা করেছি। যেহেতু তাদের এজেন্ডাটা, নারী সংস্কার কমিশনের সুপারিশটা তাদের পরবর্তীতে যুক্ত হয়েছে, হেফাজতের সমাবেশে প্রথমে যে বিষয়গুলো নিয়ে তারা সমাবেশ ডেকেছে সেই বিষয়গুলোর সাথে, সেই বিষয়গুলো নিয়ে অলরেডি আমরা রাজপথে আন্দোলন শুরু করেছি, আমাদের দাবি দাওয়া পেশ করা শুরু করেছি, আমাদের কর্মসূচি, অব্যাহত কর্মসূচি চলছে বিগত 1 মাস ধরেই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে শাপলা চত্বরের গণহত্যা, বিগত 16 বছরের আওয়ামী রেজিমের যেই জুলুম, নির্যাতন, নিপীড়ন, এগুলোর দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করার যে বিষয়টা, সেই বিষয়ের সাথে আমরা একমত। জনাব মাহাদি, একটু বোঝার জন্য, এনসিপি কে দাওয়াত দেওয়া হয়েছিল? আপনি আর হাসনাত আব্দুল্লাহ যে এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন? এনসিপি, আমি আর হাসনাত আব্দুল্লাহ অবশ্যই এনসিপির প্রতিনিধিত্ব করতে হেফাজতের প্রোগ্রাম এবং অন্যান্য সেমিনারে একই সাথে এনসিপির প্রতিনিধি হিসাবে আমরা সেখানে উপস্থিত হই। 3 মে এই যখন আপনাদের সামনে এই বক্তব্য বলা হলো ওই শব্দগুলি সহ, তখনও আপনারা মনে করেছিলেন যে এটা ঠিকই বলা হয়েছে, তারপরে যখন চাপ আসলো বিভিন্ন জায়গা থেকে তখন এনসিপি থেকে এটা আপনারা দিলেন? কারণ আপনারা প্রেস লিস্টটা ইস্যু করছেন 5 মে, হেফাজত এটা ইস্যু করছে 6 মে।
আমি একটু বলি, এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমরা নারী সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আরেকটু ডিটেইলে আমাদের প্রস্তাবনাটা, আমাদের মন্তব্যটা নিয়ে আসতে চাচ্ছিলাম। এটা নিয়ে আমাদের গত মানে সুপারিশটা আসার পর থেকেই কাজ হচ্ছে, হুম। এবং নিয়মিত আমাদের এটা নিয়ে মিটিংও হচ্ছে, একটা টিম করে দেয়া হয়েছে, টিম লিড আমাদেরকে আপডেট দিচ্ছিলেন, সবকিছু একটা ইয়ের মধ্যে যাচ্ছিল। কিন্তু উদ্বেগটা যখন আসে তখন এখানে প্রেস রিলিজ দেওয়াটা মানে আমাদের বিশদ মন্তব্যের আগে আমাদের প্রেস রিলিজ দেওয়াটা জরুরি হয়ে পড়ে। সেই জায়গা থেকে আমাদের যে অবস্থান, সেটা জায়গা থেকে আমরা প্রেস রিলিজ দিয়েছি। 2 দিন পরে প্রেস রিলিজ দেওয়াটা 2 দিন পরে আপনারা বুঝলেন যে গালাগালি খারাপ, সেটা 2 দিন লাগলো আপনাদের। না না না, গালাগালি খারাপের সাথে তো আমরা মোটেও একমত ছিলাম না, এবং আমি আপনাকে শুরুতেই বলেছি যে কোনো মঞ্চে যদি কেউ গালাগালি করে জি, সেটার দায় তো কখনোই গেস্টের উপর পড়ে না। মানে এটা তো আসলে আমাদের প্রচলিত ভাবে মানে যেই না না সেটা ঠিকই আছে। রাজনৈতিক না, সভা, আমি একটু সেমিনারে বোঝার আমরা জন্য কখনো- মাহাদি, আমি একটু বোঝার জন্য, আমরা দেখলাম এনসিপির 3 জন নারী নেত্রী লিগেল নোটিশ পাঠাইলেন ওইটার পর আপনারা তারপরও 4 মে আমাদের আপনাদের কোনো কিছু দেখলাম না, 5 মে এসে তাও এটা বাংলাদেশের সময়ে বিকেল পার হওয়ার পর, অপরাহ্নের পর আপনারা একটা প্রেস রিলিজ পাঠালেন, এবং সেই প্রেস রিলিজটি পাঠানোর ক্ষেত্রে আপনারা আমার মনে হয় খালিদ ভাই ক্রোনোলজিতে একটু মানে একটু ধারাবাহিকতাটা একটু অন্যরকম আচ্ছা হয়ে বলেন গেল তো, আপনার বলেন তো, আমাকে কথায়। একটু কারেক্ট করে দিন। প্রথমে হচ্ছে আমাদের প্রেস রিলিজটা গিয়েছে, না, এরপরে লিগ্যাল নোটিশটা এসেছে। 5 তারিখ তো। লিগ্যাল নোটিশটা কিন্তু আমাদের প্রেস রিলিজের পরে এসেছে, তাই কি? লিগ্যাল নোটিশটা। আমি কিন্তু প্রেস হ্যাঁ। তাহলে আমার দেখার ভুল, আমি কিন্তু লিগ্যাল নোটিশটা আগে দেখছি, প্রেস রিলিজটা পরে। লিগ্যাল নোটিশটা 4 তারিখ আসছে, প্রেস রিলিজটা 5 তারিখ। আপনি একটু চেক করবেন, আপনি একটু চেক করে দেখেন, আমাকে কারেক্ট করেন, আপনি চেক করেন, আমি একটু মামদুর সঙ্গে কথা বলি ইন দ্য মিন টাইম। আপনি কি আবার একটু চেক করে দেখবেন? আপনি বললেই আমি এটা মেনে নেব, কারণ আমার আচ্ছা, মনে এটা হয় তাহলে লিগ্যাল নোটিশটা আগে এসছে, এটা আসছে হচ্ছে পরে। আমি আমার দলীয় অবস্থানটা মানে দলীয় ভাবে আমাদের জি। দলীয় ফোরামে যে আলোচনাটা হয়েছে সেটা একটু বলি জি এখানে, প্লিজ নাহলে বলেন, একটু বলেন বলেন। একটা মিসকনসেপশন তৈরি হবে। এখানে আমাদের দলের ভিতরে আলোচনাটা হচ্ছিল যে হেফাজতের সমাবেশ থেকে নারীদের বিষয়ে যে আলোচনাটা হলো সেটার সাথে কি আমরা একমত কিনা, হুম। এবং সেই যেই ফোরামে আলোচনাটা, সেখানে আমাদের নারী উইং এর সদস্যরা ছিলেন, আমি ছিলাম, হাসনাত ছিল, আমাদের দলের অনেক সদস্যরাই ছিলেন সেই মিটিং এ। তো সেখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত হয় যে আমরা এই বিষয়টা আমরা বিবৃতির মাধ্যমে জানাবো, এবং পরবর্তীতে আমরা সেটা জানাই। কিন্তু এইটা বিবৃতির মাধ্যমে জানানোর পরেই যে আমরা এই বিষয়ে একমত হয়েছি ব্যাপারটা এরকম না। আমরা তো শুরু থেকেই বলে এসেছি যে এই হেফাজত নিজেই যেখানে এটাকে ওন করছে না, সেখানে আমরা বাইরে বাইরে থেকে গেস্ট হিসাবে গিয়ে সেটাকে ওন করার তো কোনো প্রশ্নই আসে না। ফ্যান্টাস্টিক। তারপরেও যেহেতু আমার মনে হয় যে আমি একটু প্রশ্ন করি জনাব আজহারী, আমি শুধু জানতে চাই যে এনসিপির মধ্যে আপনারা যেটা প্রেস রিলিজ পাঠাইছেন সেটা কি আপনারা সবাই একমত হয়ে পাঠাইছেন প্রেস রিলিজটা? জি জি অবশ্যই। মানে আপনি একমত হয়েছেন প্রেস রিলিজটার শব্দের ব্যাপারে? হ্যাঁ, প্রেস রিলিজ, প্রেস আপনি তো রিলিজটা নারী নারী অধিকারের আপনি তো হেফাজতের, জি, হ্যাঁ এইটার হ্যাঁ ব্যাপারে হ্যাঁ আপনারা একমত? আমাদের সম্প্রতি জি। এই বিষয়ে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। এইটার মধ্যে কি আপনাদের মধ্যে আপনাদের কোনো মতবিরোধ ছিল যে না আমরা এটা পাঠাবো না, যেটা আপনি বলতেছিলেন যেটার জন্য আসলে 2 দিন সময় লাগছে, মিটিংটা করতে হয়েছে? না 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 না, সেটা আমি সেটা বলি নাই। সেখানে হচ্ছে আমাদের দলীয় ফোরামে ওভারঅল নারী সংস্কার কমিশনের যে সুপারিশ গুলো ছিল, এখানে বেশ কয়েকটা সুপারিশ নিয়ে আমাদের দ্বিমত ছিল। ওকে। প্রস্টিটিউশনকে লিগালাইজ করা সহ আরো অনেক কিছু। তো সেই জায়গা থেকে আমরা আরেকটু বিশদ আকারে আমাদের কমেন্টটা জানাতে চাচ্ছিলাম, তো সেটা নিয়ে আমরা কাজ করছি। ওকে, হ্যাঁ, সেটা নিয়ে আমরা কাজ করছি। আরেকটু বিশদ আকারে জানাতে চাইছিলেন, আমি একটু আবার আসবো আপনার কাছে। আমার মনে হয় আপনি আপনার অবস্থান পরিষ্কার করছেন যে এনসিপি আসলে আপনারা সবাই মিলে যে মানে আপনাদের মতামতটাই আসলে প্রেস রিলিজে আসছে, মানে এটা আলাদা আলাদা না, তাই তো? মানে এনসিপির দলীয় অবস্থানে সেটা ঠিক আছে। আমি একটু জনাব মামদু আপনার কাছে আসি। জনাব মামদু, আমি আপনার ফেসবুকে স্ট্যাটাস দেখতেছিলাম যেখানে আপনি কওমি মাদ্রাসা, হেফাজতে ইসলামী, তাদের প্রতি আপনি অনেক নিষ্ঠুর শব্দবন্ধ ব্যবহার করছেন। সেগুলি কি আপনি আসলে জেনে বুঝে লজিক দিয়েই করতেছেন কিনা আমি আমার দর্শকদের জন্য একটু আপনাকে পড়ে শোনা, আপনি কি মনে করেন? আমি দেখতে পাচ্ছি যে আপনি মনে করেন হেফাজতের আজকে নারী বিষয়ক রিফর্ম কমিশনের বিরোধিতা করে যারা স্টেজে, তাদের অনেকেই চিহ্নিত ধান্দাবাজ এবং চোর। মোহাম্মদপুরের এক মাদ্রাসার প্রধানকে দেখলাম যে কিনা করোনার সময় এবং কোনো একটা সময় মানুষকে দেওয়ার জন্য টাকা তুলে সেটা মেরে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনার লাস্ট লাইনটা পড়ি, আমি আর বললাম না, এটার মধ্যে আরও আছে। এই ভারতবর্ষ ছাড়া পৃথিবীর আর কোথাও সম্ভবত অমন ঘটা করে ইসলাম রক্ষার্থে লোকে নেমে পড়ে না। পান থেকে চুন খসলে হেফাজত ইসলাম নেমে যায়, অথচ শাপলার 5 মের দায়িত্ব
একজন আপনি একটা গালাগাল দিয়েছেন, নেয় নাই, যেই বুড়োগুলো স্টেজে বসা সবগুলি পলাইছিল সেদিন, সাধারণ ছাত্ররা গুলি খাইছে, মরছে, আতঙ্কে দিন কাটাইছে, এখন পর্যন্ত একটা তালিকা করতে পারে নাই কয়জন সেদিন মারা গেছে। 5 আগস্টে পরের হুজুরদের দেখে মনে হচ্ছে হুজুরা সবসময় মজলুম থাকলে ভালো, ইত্যাদি ইত্যাদি। আপনি হেফাজতে ইসলামের এবং এই হুজুরদের অনেক নিষ্ঠুর ভাষায় সমালোচনা করেছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার এক ধরনের, আপনি কি একটু ব্যাখ্যা করবেন কেন আপনি এরকমটা করছেন বা এরকমটা বলছেন জনাব মামদু হুজাইফা? আচ্ছা, আমি হচ্ছে ওই হেফাজতের 5ই মেতে আমি হলো শাপলা চত্বরেই ছিলাম। শাপলা চত্বরে ছিলাম আমি হচ্ছে আমি তখন সেই সময় আমার বয়স কত ছিল, তখনকার হচ্ছে সেই আবেগ নিয়ে হচ্ছে আমি শাপলায় গিয়েছিলাম। এবং আমি গিয়ে দেখি যে যারা আমাদেরকে সেই শাপলায় নিয়ে গেছে, যারা হচ্ছে সেই আবেগ নিয়ে আহ আমাদের আবেগটাকে উত্তেজিত করছে, তারা কিন্তু সেই আবেগটার দাম দেয় নাই। এবং আহ তারা হচ্ছে একটা একটা তালিকা দিতে পারে নাই, যেখানে হচ্ছে যে তালিকার মধ্যে বলবে যে এতজন শহীদ হয়েছে, এতজন আহত হয়েছে। তো আমি যেহেতু ছিলাম, তো ফলে আমার ব্যক্তিগত যে ক্ষোভ এবং অভিমানের জায়গা, সে অভিমানের জায়গা থেকে আমি হচ্ছে অত কোচিং করে বলছি। আহ যেহেতু ফেসবুক আমার হচ্ছে একান্ত ব্যক্তিগত জায়গা, সেজন্য হচ্ছে আমি আমার মতো করে বলি। যদি কোথাও অন্য কোথাও লিখতে গেলে তখন হয়তো অন্যভাবে বা আরো অন্য, হয়তো আরো সহজতর শব্দে আমি সেটা লিখতাম বা করতাম। আর না প্রথম কিন্তু যে আচ্ছা প্রশ্নটা ঠিক করছে, আছে, আমি ফেসবুকের কথা বাদ দিই। জনাব হুজাইফা আল মামদু, আপনি এটা পরিষ্কার করেছেন যে এটা তো আপনার সোশ্যাল মিডিয়া, এটা তো আপনার বলার জায়গা, কিন্তু আমি সাধারণভাবে যদি বলি, নারী সংস্কার কমিশন বলে যে কমিশনের যে রিপোর্টগুলি তুলে ধরলো, আপনি জি কি মনে করেন কিনা, যেটা আসলে হেফাজতও দাবি করতেছে, জাতীয় নাগরিক পার্টিও বলতেছেন, যে কিছু জিনিস আছে যেটা ধর্মীয়, সামাজিক ও সংস্কৃতির অখণ্ডতাকে ঠিক সম্মান করে নাই। হেফাজত বলতেছেন প্রেস রিলিজের মধ্যে যে এইটার মধ্যে থেকে আসলে মানে এই 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 সংস্কারটা আসলে ঠিক ধর্ম মেনে হইতেছে কিনা সেইটা দেখারও একটা জায়গা আছে। আপনি কি মনে করেন? এইগুলি বলা তো রাইট আছে ওনাদের, তাই না? আচ্ছা, আমি হচ্ছে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে এই পুরো কমিশন, মানে নারী রিফর্ম কমিশনের পুরো সুপারিশমালাকেই ওনারা হচ্ছে বাতিল করে দিতে চাইতেছেন। আমার মানে আমি হচ্ছে যতটুকু পড়ছি সকাল থেকে বা হচ্ছে এর আগে, তাতে আমার মনে হয়েছে যে নারী এই এই কমিশনের মধ্যে খুবই চমৎকার কিছু ব্যাপার আছে, যেগুলো হচ্ছে নারীদের জন্য, যেগুলো হচ্ছে গ্রামগঞ্জের নারীদের জন্য, মানে একদম আমাদের শ্রমজীবী তৃণমূল নারীদের জন্য খুবই জরুরি বিষয়, যেগুলো খুব জরুরি। কিন্তু সেইগুলো নিয়ে ওনারা হচ্ছে কোনো মানে তাদের কোনো কথা বলতে আমি শুনি নাই, কোনো দেখি নাই। আহ আহ, শুধু হচ্ছে নারীর যে সম্পদের বিষয় সেটা না, আমি হচ্ছে দেখছি হচ্ছে অভিবাসী নারী বিষয়ক নানা সুপারিশমালা আছে। সেই অভিবাসী নারীর যে সুপারিশমালা গুলো, সেগুলো হচ্ছে আমাদের যেসব খুবই গরিব দরিদ্র শ্রেণীর নারী, যারা হচ্ছে আমাদের বাহির থেকে আমাদের দেশের জন্য অনেক টাকা নিয়ে আসে, তাদের সুরক্ষার জন্য খুবই ভালো চমৎকার কিছু আইন আছে। শ্রম কর্মসংস্থান বিষয়ক আইন আছে, সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মসূচি আছে, স্বাস্থ্য বিষয়ক নারী আছে, অনেক আইন আছে যেগুলো খুবই জরুরি। স্বাস্থ্য বিষয়ক একটা আইনের ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে সিজারিয়ান নিয়ন্ত্রণ। এইটা প্রত্যেকটা নারীর জন্য খুবই জরুরি জিনিস। এই এই ইয়েতে এসে সেইগুলোর সেই সেই যে ইয়ের কথা বলা আছে যে সেখানে সুপারিশমালা দেয়া আছে যাতে সিজারিয়ান কন্ট্রোল করা হয়। এই সমস্ত আইনের ক্ষেত্রে এই আইনগুলো নিয়ে তো কাজ করা উচিত। এই আইনগুলো নিয়ে যখন কাজ করা হবে, তখন আমাদের দেশের নারীরা অনেক, মানে যদি আদতেই এই আইনগুলো ইমপ্লিমেন্ট করা যায়, আমাদের দেশের নারীরা অনেক বেশি লাভবান হবে। হুজাইফা, এখন আমি ধর্মের জায়গাটায় আসতেছি। রাইট, আমি এই জায়গাটাতে একটু আসতে চাচ্ছিলাম। আমি একটু প্রশ্নটা করে রাখি, আপনি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছেন একটা লেভেল পর্যন্ত, মানে এইচএসসি লেভেল পর্যন্ত যেহেতু আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আমি দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ছি। দাওরায়ে হাদিস, কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত যেহেতু আপনি পড়াশোনা করেছেন, সেহেতু আপনাকে আমি এই প্রশ্ন করতেই পারি যে এগুলি নিয়ে কি আসলে মানে ধর্মের সাথে এরা একটা সাংঘর্ষিক অবস্থান নেয় কিনা? এই আমি হচ্ছে একটা ইয়ে দেখি, আমি যেভাবে দেখি আমি সেটা বলি। সেটা হচ্ছে ধরেন এই ইয়ের সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তির মধ্যে কোনো লোকের নারী পায় হচ্ছে অর্ধেক। এখন এখানে হচ্ছে সমতার আইনের যে কথা বলা আছে সেটা নিয়ে আমি হচ্ছে আমার মতামত আমি বলি। সেটা হলো, যদি কেউ কোনো লোক তার মৃত্যুর আগে তার সন্তানের জন্য হচ্ছে সমানভাবে ভাগ করে দেয়, সে কিন্তু গুনাহগার হবে না।
তারপরে যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পরে তার ভাই বোনেরা যদি হচ্ছে সমানভাবে বন্টন করে নেয় একটা সম্পত্তি, সেখানেও কোনো গুনাহগার হবে না। তো ফলে এইটা হচ্ছে একটা ব্যাপার। তো ফলে আপনি যদি হচ্ছে এরকম একটা আইন করেন যে আইনে একটা কিছু মানুষকে উন্নতি দিচ্ছে, কিছু মানুষের অধিকার দিচ্ছে, আমার মনে হয় না সেটা হচ্ছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী হবে। কারণ কোরআন আসলে আদতে মানুষের অধিকার রক্ষার জন্যই কাজ করে। আমি হচ্ছে একটা রিপোর্টের কথা বলছি, বিআইএইচ এর সার্ভেতে আছে যে বাংলাদেশের ল্যান্ড ওনারশিপের মধ্যে সোল অথবা জয়েন্ট ওনারশিপ হচ্ছে 13% নারীদের, আর আমাদের হচ্ছে ছেলেদের ওনারশিপ হচ্ছে 70%। আমাদের যে ইসলামের যে আইন আছে, এটা হচ্ছে একটা বড় ব্যাপার যে ইসলামের আইনটাও যদি হচ্ছে ঠিকঠাক ভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে হচ্ছে অর্ধেক ইয়ে থাকবে হচ্ছে নারীদের আর অর্ধেক ইয়ে থাকবে পুরুষের। কারণ আমাদের হলো নারী পুরুষের ইয়ে কিন্তু সমান, বা হচ্ছে নারী বেশি 53%, কিন্তু এখানে হচ্ছে দেখেন ছেলেদের ওনারশিপের ইয়ে হচ্ছে 70%। এই যে এই জায়গায় নারীরা হচ্ছে প্রচন্ড ভাবে বঞ্চিত হচ্ছে। এই বঞ্চনা থেকে যদি কাউকে উদ্ধার করা হয়, আমার মনে হয় না সেটা হচ্ছে মানে আল্লাহ হচ্ছে ধরবেন আমাদেরকে, বরং আল্লাহ হচ্ছে সবই দিবেন আমাদেরকে। আচ্ছা, মানে আমি এভাবে দেখি। আচ্ছা হুজাইফা, এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই উত্তরাধিকার প্রশ্নেও আসলে নারী পুরুষের অধিকার সমান কি সমান না, সেটা নিয়ে আসলে যারা এইটার সমালোচনা করতেছেন তারা অনেক মারাত্মকভাবে সমালোচনা করেন। আরেকটা মারাত্মক সমালোচনা পয়েন্ট হচ্ছে একটা তো উত্তরাধিকার আইন, আরেকটা হচ্ছে পারিবারিক বা বৈবাহিক জীবনে নারী পুরুষের বা স্বামী স্ত্রীর যে সম্পর্কের ক্ষেত্রে কোনটা ন্যায় অন্যায়, সেইটা প্রশ্ন একটা মারাত্মক সমালোচনা এটার এই সংস্কার কমিশনের একটা আইন নিয়ে আছে। আরেকটা সমালোচনা আছে হচ্ছে একটি নির্দিষ্ট পেশা, যৌন পেশাকে আসলে শ্রম স্বীকৃতি দেওয়া হবে কিনা সেটা নিয়ে। সেই দুইটা নিয়েও যদি একটু আমরা আপনি বলতেন, তাহলে আমরা একটু আশরাফ মাহাদিকে শুনতাম। আমার কাছে মনে হয় এগুলি একটু অ্যাডভান্সড, এবং এইটার জন্য বাংলাদেশ রেডি হয়েছে কিনা সেটা একটু বোঝার ব্যাপার আছে। উত্তরাধিকার নিয়ে আপনি যা বললেন সেইটা নিয়ে আমি আসলে একমত। আমি জনাব মাহাদিকে এটা শুনতে চাইবো, আপনি এই দুইটা বিষয় নিয়েও যদি একটু বলেন। হুজাইফা। আমি হচ্ছে ওই যদি হলো যৌন ম্যারিটাল রেপের যে আলাপটা আসছে, সেই আলাপটার ক্ষেত্রে আমি যদি বলি যে সেই শব্দবন্ধটা এখনো হচ্ছে আমাদের বাংলাদেশ প্রস্তুত না। মানে যদি হলো আমি হচ্ছে খুব সেকুলার আলাপ করি, হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশে বিবাহ মানে বিয়ে করার পরে মহিলারা যে পরিমাণ নিপীড়নের শিকার হয়, সেই বিষয়েও একটা আইন দরকার আমাদের, যে আইনটা হচ্ছে মেয়েদেরকে নিরাপত্তা দিবে, যে আইনটা মেয়েদেরকে অধিকার দিবে, যে আইনটা তার বঞ্চনা, তার যন্ত্রণার কথা বলার জন্য তাকে হচ্ছে একটি জায়গা দিবে, তাকে রাস্তা দিতে। এই জায়গাটা আমার মনে হয় এটা করা উচিত, যেটা হলো আশা করি সবাই মানবেন, হেফাজতও মানবেন, এবং হচ্ছে সবাই ইয়ে করবেন। কারণ উনারাও নারীদের অধিকার চান বলেই আমি মনে করি। আর যৌন ইয়ের যেটা যৌন শ্রমের ক্ষেত্রে যে জায়গাটা আমার কাছে মনে হয় না, মানে আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে শ্রমের মর্যাদা দেওয়ার পক্ষে না। মানে আমি জানি না এটার এই বিষয়ে মর্যাদা দেওয়া উচিত কিনা, কারণ এই বিষয় নিয়ে আমি আসলে ভাবিনি। কিন্তু যারা হচ্ছে এই কাজটায় জড়িয়ে পড়েন তাদের অনিচ্ছায়, যারা এই কাজটায় জড়িয়ে পড়েন নানা সামাজিক বঞ্চনার মধ্য দিয়ে, তারা কেন অধিকার পাবেন না সেই বিষয়টা আমি জানতে চাই সবার কাছে, যে কেন তাদের অধিকারটা তাদেরকে দেওয়া হবে না, তারা কেন অধিকার বঞ্চিত। আমার মনে হয় এই প্রশ্ন দুইটার উত্তর আমরা জনাব মাহাদির কাছ থেকেই নিতে পারি। কিন্তু হুজাইফা, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, যে দুইটা প্রশ্ন এখানে আসে, দুইটা প্রশ্ন কিন্তু, যে ধরেন নারীদের যদি সম্পত্তিতে উত্তরাধিকারের ক্ষেত্রে সমান দেওয়া হয়, তাহলে তো এটা পুরুষের ক্ষেত্রে থেকে এটা কমে যাবে। পুরুষরা এটা মানবে কেন? আসলে ধরেন আপনি মানতে পারেন, অন্য পুরুষরা কেন মানবে? এই যেহেতু পুরুষরা সরব এবং শক্তিশালী, হেফাজতে ইসলামী সেই জায়গা থেকে বা জামায়াতে ইসলামী সেই জায়গা থেকে এটা মানবে কেন? আর দুই হচ্ছে, আমরা তো আসলে মেরিটাল রেপের ক্ষেত্রে আপনি যেটা বললেন, শব্দবন্ধ পরিচয় করলে তো হবে না, এইটার তো আসলে এইটার কি বলে অপপ্রয়োগ হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা আছে, সেইটাও আসলে ঠিক হবে কিনা, এই দুইটা যদি আপনি একটু অল্প অল্প করে বলেন। আপনি যেইটা বলছেন উত্তরাধিকার প্রসঙ্গে এবং মেরিটাল রেপ সম্পর্কে এবং শ্রমিকদের সম্পর্কে, সেটা সম্পর্কে আমরা মাহাদি সাহেবকে জানতে চাইবো। আচ্ছা, আমি হলো সেটা নিয়ে বলতে, সেটা হচ্ছে যে যদি কেউ
খুব স্বাভাবিকভাবে ধর্মীয় আইন আছে যে পুরুষ ডাবল পাবে। তো যদি কেউ হচ্ছে ডাবল ছাড়তে না চায় আর কি, সেক্ষেত্রে আমি চাই আমার আমার বোনের ক্ষেত্রে আমাকে সমান দিতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ না চায়, তাকে যদি মানে তাকে যদি এই আইনটুকু করা হয় যে সে তার বোনকে ধর্মীয় যে নীতি আছে সেই নীতি অনুযায়ী সে দিতে বাধ্য থাকবে, সেটা যদি করা যায় সে আইনটাও করা উচিত। কারণ আমি হচ্ছে কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম এই বিষয়ে, সেখানে অনেক কজন কমেন্ট করছে যে তাদেরকে তাদের মা খালাকে প্রচন্ড ভাবে হচ্ছে বঞ্চিত করা হয়েছে তাদের পারিবারিক সম্পত্তি থেকে। তো ফলে এই আইনটা অনেক অনেক ভালো করে করা উচিত। ওকে, জি। আর হচ্ছে আপনি যে ইয়ের কথা বললেন সেটা হচ্ছে ওই রেপের ক্ষেত্রে, যে মেরিটাল রেপের ক্ষেত্রে যেটা বললেন সেটা হচ্ছে আমি হচ্ছে সকালবেলা দেখতেছিলাম আর কি, সেটা হচ্ছে পৃথিবীর বোধহয় 150টা দেশের মতো দেশে হচ্ছে মেরিটাল রেপ আছে, এবং সেখানে আমি দেখতেছিলাম যে কয় পার্সেন্ট হলো এটার মিস ইউজ হয়। তো আমি সেখানে দেখলাম যে 2 থেকে সম্ভবত 8% পর্যন্ত ধরা হয় এটার মিস ইউজ হয়, বাকি 90% হচ্ছে এটা প্রপার ইউজ হয়। তাছাড়া আরেকটা জিনিস আমি বলি, এটা খুব জরুরি, সেটা হচ্ছে যদি এখানে মানে কেউ যদি মিথ্যা মামলা করে এবং প্রমাণিত হয়, কারণ প্রমাণটা খুবই সহজ বলতে হচ্ছে মানে যদি হচ্ছে আইন তার সঠিক নিয়মে চলে এবং হচ্ছে আমরা এখন প্রযুক্তিগতভাবে যতটা আগায় আছি, তাহলে হচ্ছে খুব সহজভাবেই প্রমাণ করা যায়। কেউ যদি মিথ্যা প্রমাণিত হয়, মানে যে অভিযোগ করছে, তার জন্য কিন্তু 7 বছরের কারাদণ্ড আছে, এটাও কিন্তু মাথায় রাখা উচিত। জি, ওকে, থ্যাংক ইউ জনাব আশরাফ মাহাদী। আমরা আপনার দরবারে অনেকগুলি বিষয় নিয়ে হাজির হয়েছি, যেহেতু আপনি শিক্ষক, এই বিষয়ে আপনি গবেষণা করেন, আপনি আমাদের জানাবেন। কিন্তু তার আগে পরে 2-3টা জিনিস আমাদেরকে একটু পরিষ্কার করলে আমাদের জন্য একটু সুবিধা হয়। একটা হচ্ছে আপনি বলেছেন যে এটা জাতীয় নাগরিক পার্টির যে বিবৃতিটা দেওয়া হয়েছে এটা আপনাদের সকলের অবস্থান। সেই জন্য আমি জানতে চাইতেছি যে 3 জন লিগেল নোটিশ পাঠিয়েছিলেন, যে 3 নারী আপনাদের দলের, তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা আপনারা ভাবতেছেন কিনা? তাদের এই লিগেল নোটিশ পাঠানোটাও আপনাদের দলগত কনসেনসাসের অংশ কিনা? আচ্ছা, এই লিগ্যাল নোটিশের যে বিষয়টা, এটা যারা যে 3 জন নারীর বিষয়ে আসছে কথা, ওনারা আমাদের সাথে যোগাযোগ বা এই বিষয়ে কারোর সাথে, ইভেন আমাদের নারী সদস্যদের সাথেও তারা পরামর্শ করেন নাই। সো যখন প্রথমবারের মতো আমরা এটা দেখলাম, আমরা খুব শকড হয়েছি, কারণ এটা তো আসলে দলীয় ফোরামে বিষয়টা আলোচনা করে নেওয়া দরকার ছিল। তো এরপর যখন আমরা এই বিষয়টা নিয়ে আমাদের কনসার্ন জানাইলাম, আমরা আমাদের মধ্যে এই বিষয়টা আলোচনা হয়েছে এবং তারা বলছে যে এই লিগ্যাল নোটিশটা তারা প্রত্যাহার করে নেবেন। তো আমরা সেটার অপেক্ষায় আছি, তারা হয়তো লিগ্যাল নোটিশটা, আমি না সেটা তো হেফাজত এখন ক্ষমা চাইছে, এখন তো প্রত্যাহার করে নিছে অলরেডি। তারা তো বলছে যে হেফাজত যেহেতু শেষ খবর পাওয়া পর্যন্ত প্রত্যাহার করে নিছে। আর সেই জায়গাটাতে আমি একটু বলি, এখানে একটা মিসকমিউনিকেশনও ছিল, আমাদের নারীদের মধ্যে একটা ধারণাই ছিল এরকম, এটা কি জন্য, এটা হয়তো মিস ইনফরমেশনের কারণেই হয়েছে। তারা ভাবতেছিল যে হেফাজতের কোনো মানে হেফাজত স্বয়ংক্রিয়ভাবেই নারী বিদ্বেষী একটা চরিত্রে চলে আসতেছে কিনা, এবং সেই গালিগালাজের যে বিষয়টা, এটাকে কি আসলে সবাই ওন করতেছে কিনা, এই মিসকনসেপশনটা ছিল। এবং পরবর্তীতে যখন আমরা তাদের এগেইনস্টে কোনো লিগ্যাল অ্যাকশন নিচ্ছেন দলের ভিতর থেকে, তারা কেন লিগ্যাল নোটিশ দিল না? তারা যদি লিগ্যাল নোটিশটা মানে প্রত্যাহার না করে, সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের শৃঙ্খলা কমিটি আছে, তারা অ্যাকশন নেবে। আপনারা আপনাদের ব্যক্তিগত ক্যাপাসিটিতে আপনারা কোনো মিটিং এ যাইতে পারবেন? কেউ যদি অফেন্ডেড মনে করেন, সে তার ব্যক্তিগত ক্যাপাসিটিতে একটা লিগ্যাল নোটিশ দিতে পারবে না, সে যদি অফেন্ডেড হয়? না, আমরা তো ব্যক্তিগত ক্যাপাসিটিতে কোনো মিটিং এ যাই না, এটা দলীয় কনসার্নের মধ্যে থেকেই, এটা আমাদের দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়ে তারপর আমরা কোনো মিটিং এ গেছি। আচ্ছা ঠিক আছে, এইটা নিয়ে আসলে কোনো ব্যক্তিগত, আচ্ছা এইটা নিয়ে আমরা আসলে আলাপ বাড়াতে চাই না, কিন্তু তারপর আমি আপনাকে বলে রাখি যে আপনাদের দলের মধ্যে থেকে কিন্তু ব্যক্তিগত ক্যাপাসিটিতে সেনাপ্রধানকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে। আপনাদের দলের সদস্যরার মধ্যে থেকে কিন্তু আরও বিভিন্ন বিষয়ে ফেসবুক পোস্ট দেওয়া হয়েছে, সেটা আপনাদের দলের অবস্থান কিনা আমরা এটা বুঝতে পারি নাই। কিন্তু এই নারী বিষয়ে আপনারা কি একটু মানে আপনারা যারা এই সব ইয়াতে আছেন, তারা কি একটু কঠোর না, মানে একটু কি নিষ্ঠুর? না, আমরা তো চাচ্ছি আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করতে। এই জন্য তাদেরকে এই লিগ্যাল নোটিশটা প্রত্যাহারের বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি, আমরা একটা সমাধানের দিকে যেতে চাচ্ছি। আমরা যদি কঠোর হতাম তাহলে তো লিগ্যাল নোটিশ দেওয়ার সাথে সাথে আমরা দলীয়ভাবে একটা ব্যবস্থা নিয়ে নিতাম। ঠিক আছে, তাহলে আপনার ওই যে আলোচনা আসি, যে আলোচনা আসলে জনাব হুজাইফা আল মামদুদ তুললেন, যে আপনারা যেই বিষয়গুলিতে সংস্কারে কিছু প্রস্তাব নিয়ে
ধর্মীয় সামাজিক গোষ্ঠীর মধ্যে যে উদ্বেগের কথা আপনারা প্রেস রিলিজে বলছেন সেগুলি আসলে কোনগুলা, উত্তরাধিকার নিয়ে যে কথা বলা হয়েছে সংস্কার কমিশনের সেটা নিয়ে আমরা বারবার কথা বলতেছি, আমরা নারী আর পুরুষের জুতা কেমন সেই জাতীয় কথাও শুনতেছি, আমরা নারী আর পুরুষ যে অনেক আলাদা সেই জাতীয় কথা শুনছি। আপনারা শুধু দুইজন বক্তব্যের কথা শুনছেন হেফাজত ইসলামের, নারী আর পুরুষ কত আলাদা এবং একজন আরেকজন থেকে কত ভিন্ন সেটা কথা বলছেন। কিন্তু হুজাইফা সম্পত্তিতে উত্তরাধিকারের কথা বললেন, হুজাইফা ম্যারিটাল রেপের ক্ষেত্রে এটা বললেন, হুজাইফা শ্রমিকদের প্রসঙ্গেও সেটার মধ্যে এটা বললেন। আমি একটু আপনার কাছ থেকে এই অবস্থান একটু জানতে চাইবো। তার আগে আমি একটু আপনার অনুমতি নিয়ে আমি দর্শকদের কাছে জানতে চাইতেছিলাম যে সম্পত্তিতে নারীর সমানাধিকার নিশ্চিতে উত্তরাধিকার আইন সংশোধনের সুপারিশ করেছে নারী সংস্কার কমিশন। আমরা এটা নিয়ে একটা জরিপ করেছিলাম, সেই জরিপের মধ্যে দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম, প্রিয় দর্শক, এই প্রস্তাব বাস্তবায়ন সম্ভব হবে করেন যে এটা আসলে সম্ভব হবে না উত্তরাধিকার আইন সংশোধনের। আপনাদের প্রধান আপত্তির জায়গা কোথায় ধর্ম এখানে আটকাচ্ছে সেটা যদি একটু আমাদের বলেন। পাশাপাশি আমরা একটু প্রশ্নটা করে রাখি, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এমন অনেক বিষয় আছে যে বিষয় আসলে ধর্মের সাথে ঠিক খাপ খাওয়ানো না, কোনো কোনো ক্ষেত্রে সাংঘর্ষিকও, সেগুলি আপনাদের মেনে নিতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এই নারী বিষয়ক কোনো কথা উঠলেই আপনারা এটাকে প্রবলভাবে বাধা দিতে চেষ্টা করেন। এইটার কারণ আসলে কি? জনাব আশরাফ মাহমুদ একটু যদি আমাদের আলোকপাত করতেন বিষয়গুলি নিয়ে। আচ্ছা, আমি হুজাইফা ভাইয়ের কথাটায় আসবো, যেহেতু কিছু বিষয় এখানে আসছে। প্রথমেই বলা হয়েছিল যে 2013-তে আমিও শাপলা চত্বরে ছিলাম, সেখানে একটা আপত্তি করা হয়েছে যে এখানে আমাদেরকে যারা নিয়ে গেছে তারা আমাদের সাথে বিট্রে করছে, এই ধরনের কিছু কথা হয়তো আসছে। তো আমি আজকেও আমাদের অফিসে, জাতীয় নাগরিক পার্টির অফিসে শাপলা চত্বর নিয়ে একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে আমি একটা স্মৃতিচারণ করতে গিয়ে বলছিলাম, যখন শাপলা চত্বর থেকে সবাই চলে আসে, তো আমাদের যিনি মহাসচিব, তৎকালীন মহাসচিব ছিলেন জুনায়েদ বাবনগরের রহমতুল্লাহ আলাইহি, উনি স্টেজ থেকে নামতেছিলেন না। তো আমরা যখন বললাম যে আপনি চলে আসেন, এখন মানে অ্যাকশনে যাবে পুলিশ, তো উনি বলতেছেন এতগুলো মানুষকে রেখে আমি এখান থেকে যাব না। এবং উনি খুব মানে গুরুতর আহত হয়ে ফিরেছিলেন শাপলা চত্বর থেকে, আমরা জানি সেই ইতিহাস। তো সবগুলো দিকই আছে আসলে। আর আমরা কাউকে দেখে যে শাপলা চত্বরে গেছি ব্যাপারটা এমন না, এখানে ধর্মীয় একটা অনুভূতির বিষয় ছিল, এখানে নবীর অবমাননার বিষয়টা ছিল। তো এই সবগুলো মিলেই আসলে শাপলা চত্বরের ঘটনাটা এসেছে ছোট সামনে। করে একটা প্রশ্ন করতে পারি, এই জিনিস যে করছে তাকে কওমি জননী উপাধি দিয়ে তার কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা নিয়ে তাকে এই সময়, মানে এটা তো 2013 সালের ঘটনা, আমার বিশ্লেষণে হেফাজতে ইসলামীর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে সাহায্য করেছেন এই 10-11 বছরে ক্ষমতাবান থেকে আরো বেশি ক্ষমতাবান হয়ে উঠতে। এটা আপনি কি আমার সাথে একমত? এটা না, হুজাইফাকে না, আমি একটু জনাব আমার একটু দ্বিমত আছে এখানে। জি, আপনার কাছে মনে হয় না যে কওমি জননী উপাধি দেওয়া, তার জন্য আলাদা করে দোয়া করা, প্রত্যেকে গিয়ে তার জন্য, আমি প্রত্যেকে বলতে আজকে যাদেরকে আমরা নেতা হিসাবে দেখি তাদের অনেককেও, আপনি যার নাম বললেন তাকেও আমি আসলে উদ্ধৃত করতে পারি, তিনি চলে গেছেন পৃথিবী থেকে, তার হিসাব তিনি দিবেন, কিন্তু আপনিও তার হিসাব দেওয়ার সময় কি একটু খেয়াল করবেন বিষয়টা? আচ্ছা, এখানে বিগত 16 বছরের হিসাব যদি আমরা সামনে রাখি তাহলে তো অনেক ডিটেইলে যেতে হবে। আমি জাস্ট ছোট্ট করে কওমি জননীর বিষয়টা বলি। এখানে কওমি জননী যেই লোকটা উপাধি দিয়েছিল সে কিন্তু হেফাজতের কোনো নেতা ছিল না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত, কওমি মাদ্রাসার সনদকে কেন্দ্র করে শেখ হাসিনা যে রাজনীতিটা করতে চেয়েছিল 2018-তে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, সে দেখাতে চেয়েছিল যে কওমি মাদ্রাসার অংশটা আমার সাথে আছে, যে রাজনীতিটা শেখ হাসিনা সবসময় করতে, মানে বিগত 16 বছরে অনেকবার চেষ্টা করেছে। কিন্তু সেই সময়ও কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন, আপনার অবশ্যই মনে আছে, সেই সময়ও কিন্তু বড় একটা অংশ, আলেম ওলামাদের মধ্যে বড় একটা অংশ বিদ্রোহ করেছে। এবং আমাদের একটা ক্যাম্পেইন ছিল তখন, শুকরানা মাহফিল বর্জন করুন। এবং এই ক্যাম্পেইনের অংশ হওয়ার কারণে পরবর্তীতে আমরা যারা ছিলাম এই ক্যাম্পেইনের নেতৃত্বে, আমাদের উপর দিয়ে কিন্তু নানান রকম জুলুম, জেল জুলুম, নির্যাতন, নিপীড়ন, গুম পর্যন্ত আমাদের স্বীকার করতে হয়েছে। তো ওই পার্টটা যদি আপনি বলেন তাহলে কিন্তু অপর পৃষ্ঠাটাও আপনার দেখতে হবে, দুই দিকেই কিন্তু বক্তব্য আছে। আচ্ছা, আমি এখন সুপারিশমালার বিষয়টায় আসি। এখানে হুজাইফা ভাই যে বিষয়গুলো বললেন এটার সাথে আসলে উনি আমার বক্তব্যটাই অনেকটা দিয়ে দিয়েছেন। এখানে ধর্মীয় যেই নীতি, উত্তরাধিকার আইনের বিষয়ে, সেখানে তো আসলে আপনি এই নীতির বাইরে গিয়ে যদি কোনো ব্যক্তি চায় যে আমি আমার সন্তানকে, ছেলে এবং মেয়েকে উভয়কে সমান ভাগে ভাগ করে দিব, সেই সুযোগ তো এখনো আছে।
সেই সুযোগের জন্য আপনার কেন ইউসিসি টাইপের কিছু দরকার, আপনার কেন কমন ল বা সিভিল ল, বা আপনি ব্রিটেনের কথা বলতেছে আমাদের যেই আইন বিশেষজ্ঞরা আছেন, আমরা সারা হোসেনকে এটা বলতে শুনেছি, আমাদের কি জন্য এখানে ব্রিটিশকে ফলো করা লাগবে, আমাদের কি জন্য কমন ল লাগবে, একটা অভিন্ন পারিবারিক আইনের তো প্রয়োজন নাই। কারণ হচ্ছে এখানে আমি বর্তমান যে মুসলিম পারিবারিক আইনে প্র্যাকটিস করছি, সেই মুসলিম পারিবারিক আইন তো আমাকে এই অপশন দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি এই কথা বলেন যে আপনি সেকুলারদের জন্য তাহলে কি রাখলেন, যে ধর্মের আইন মানতে চায় না তার জন্য তাহলে কি অপশন রাখলেন, আমি বলবো যে এটার জন্য আপনার অভিন্ন পারিবারিক আইন দরকার নাই, আপনি চাইলে হেবা করে দিতে পারেন। না, এটা কিন্তু হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে। মাহাদি, আপনি বিয়ের ক্ষেত্রেও, আমি একটা বাক্য শেষ করি, আপনি বিয়ের ক্ষেত্রেও কিন্তু এটা পারেন, রাইট, বিয়ের ক্ষেত্রেও কিন্তু আপনি এটা পারেন। আপনি যদি কেউ মুসলিম আইন মেনে, মুসলিম পারিবারিক আইন মেনে বিবাহ করতে চায় না, তাহলে সে কোর্ট ম্যারেজ করতে পারে, রাইট, তার জন্য কিন্তু সেই দরজা খোলা আছে। রাইট। আমি কিন্তু একটু বলি, ওইটার জন্য আমি যদি- বলি অভিন্ন পারিবারিক আইন কিন্তু আপনার জন্য ঐচ্ছিক, আপনি এটা না মানলেও পারতেন। কিন্তু আমি আমার সমস্যাটা বলি, আমার একটাই মেয়ে, আমার কোনো ছেলে নাই। এখন আমি চাইলে মেয়েকে সব, আমার যদি কোনো কিছু থাকে বা আমার স্ত্রীর যদি কোনো সম্পত্তি থাকে, সেটা আমি তাকে লিখে দিতে পারি। কিন্তু আমি তাকে এটা কেন লিখে দিব? অবশ্যই। আমি কেন এটা বেঁচে থাকতে লিখে দিব তাকে? আমি বেঁচে থাকতে লিখে দেওয়া তো আমার জন্য এটা ঠিক হবে না, আমার পরিবারের জন্য ঠিক হবে না। আমি তো জানি না তার সে ভবিষ্যতে এটার মধ্যে কি করবে। কিন্তু আমি তো অবশ্যই চাইবো আমরা যখন চলে যাব এই দুনিয়া থেকে উত্তরাধিকার সূত্রে, যেহেতু আমরা একটা মুসলিম পরিবার থেকে আমরা এসেছি, উত্তরাধিকার সূত্রে সে আমাদের সম্পত্তি পাক, কিন্তু সে কিন্তু আমাদের সম্পত্তি পাবে না। যদি এইটা পাওয়ার ক্ষেত্রে আইন হয়, আমি হুজাইফাকে উদ্ধৃত করে বলতে চাই, এতে আমি ইসলামের কোন শাখাকে আমি আহত করলাম? আমি কোন কোরআনকে, কোন কোরআনের কোন বাণীকে আমি অস্বীকার করলাম? এখানে কোরআনে তো স্পষ্ট ভাবেই বলা আছে, লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন, সূরা নিসার যে আয়াতটা এখানে উদ্ধৃত করা হয়, এই আইনটা আপনি যদি এখানে নারী এবং পুরুষের যেই অংশটুকু কোরআনে নির্ধারিত করা আছে তার বাইরে যদি আপনি যেতে চান, আপনার জন্য তো সেই অপশনটা আপনার জীবদ্দশায় আছে। আপনি আপনি মারা যাওয়ার পর তো আপনার সম্পত্তির মালিক আর আপনি থাকছেন না, তো সেই সময় কি হবে সেটা নিয়ে তো আসলে আপনি আমি এই ডিসিশন নিতে এক্স্যাক্টলি পারি আমি না। মারা যাওয়ার পরে কি হবে, এবং আমি যেহেতু মারা যাওয়াটা আমার গ্যারান্টিড না, সেইটার জন্যই কিন্তু উত্তরাধিকার আইন আসছে। যদি এটা না আসতো, দেখেন আপনি কিন্তু আপনার সম্পত্তি আপনার সন্তানদের না দিয়ে আপনি একটা যে কোনো কাউকে আপনি ওয়াকফ করে দিতে পারেন, ট্রাস্ট করে দিতে পারেন, আপনি ফালাই দিতে পারেন, দান করে দিতে পারেন, জীবদ্দশাতে আপনি কত কিছু করতে পারেন। কিন্তু ভাই, আপনি কি আমাকে 1 সেকেন্ড গ্যারান্টি দিতে পারেন যে আমি পরবর্তী 1 মিনিট বাইচা থাকবো? আর আমি জীবদ্দশায় কেন আমার শিশু কন্যাকে এই সম্পত্তির মালিক করে দিয়ে যাব? আপনি আমাকে বলেন তো। আপনি তো চাচ্ছেন সে মালিক হোক, আমি সেজন্য চাইলে মালিক করে এখনই দিয়ে করে যাবেন। দিয়ে যাব, সে এটাকে 9-6 করবে, আমি আরো 20-30 বছর যদি বেঁচে থাকে, আমার স্ত্রী যদি বেঁচে থাকে, এইটার ক্ষেত্রে আমি সেই ঝুঁকি নিব, তাকে সম্পত্তি সব দিয়ে দিব? না, এটাই আপনি চাইছেন? না, আপনি সেই শর্তেই মালিক করবেন, যখন আপনি মারা যাবেন তারপর থেকে সে মালিক হবে, এই শর্তের ভিত্তিতে আপনি তাকে মালিক করবেন। এভাবে হেবা করা যায় তো? যে মানে আমি মারা যাওয়ার হেবা, পরে আমি মুসলিম পারিবারিক আইনের যে ধারাটায় আমি আমরা এই আমি কথাটা আমি বলছি, আমি যে আমি আমরা বলতেছি, হেবার আমি কথা আমি বলছি। আমি- আমি হ্যাঁ। একটু বোঝার জন্য যারা মাহাদি, এইটা আমি হেবা করে আমি এই নির্দেশ দিয়ে গেলাম, আমি মরে যাওয়ার পরে এ আমার সকল সম্পত্তির মালিক হবে। যদিও ইসলামের Exactly. অনুসারে কোন পুরুষ তার কোন চাচাতো ভাই, তার কোন চাচা এটার মালিক হবে, সেটার জন্য সূরা নিসার কথা আপনি বললেন, সেটার মধ্যে একটা বর্ণনা দেয়া আছে। সেইটার ক্ষেত্রে এইটা সাংঘর্ষিক হবে না? না, সাংঘর্ষিক কেন হবে খালিদ ভাই? এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সবকিছু তো আপনার জন্য অপশনাল। এটা আপনি যদি চান, আপনি বললেন যে আপনি চাইলে ওয়াকফ করে দিয়ে যেতে পারেন, আপনার সম্পত্তির মালিক যতক্ষণ আপনি। ইসলাম আপনাকে এটার মানে যে কোনো ধরনের ব্যবহার আপনার মতো করে আপনি এটাকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি হিবা করেন, আপনি অন্য কাউকে দেন, যেভাবে খুশি করেন। আপনার মেয়েকে আপনার দিতে মন চাচ্ছে, আপনি ওই শর্তের ভিত্তিতে, আপনার যে কনসার্ন যে এখন আপনি দিতে চাচ্ছেন না, পরে সেই শর্তের ভিত্তিতে আপনি হিবা করতে পারবেন, সেটা তো কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হবে কখন? যখন আপনি একটা আইনের মধ্যে নিয়ে আসবেন, একটা আইন কাঠামোর মধ্যে নিয়ে আসবেন, তখন কিন্তু রাষ্ট্র এই পারিবারিক আইনে, এই যে মুসলিম কমিউনিটির যে মুসলিম পারিবারিক আইন, এটাকে আপনি সেটাতে সমস্যা মনে হস্তক্ষেপ করছে। করছেন? দেখেন, রাইট। তো হস্তক্ষেপ করছে। একটা কথা এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই নারী সুপারিশমালার মানে আমরা তো সবকিছুর বিরোধিতা করি না, কিছু ভালো জিনিস তো আছে এখানে, এটা তো আমরাও বলি। এখানে দেখেন ট্রাইবাল অ্যাক্টের কথা বলা হয়েছে, যে ট্রাইবাল অ্যাক্টের মধ্যে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। তো এটা তো আমরা সমর্থন করি, কারণ ট্রাইবাল অ্যাক্ট ওখানে মানে ইসলামের সাথে আপনি ট্রাইবাল অ্যাক্ট মিলাইলে এটা একটু মুশকিল মাহাদি। কিন্তু
আমি আপনার কাছ থেকে বুঝতে চাই ব্যাপারটা। আমি ধরেন আমার overall যদি পুরা ধরেন scenario-টা নিয়ে আমার যদি বলতেছি, just ধরেন ইসলাম ধরেন না। ধরেন আমার যদি একটা ছেলে থাকতো, আম- উত্তরাধিকারের ক্ষেত্রে আমার তখন শর্তাধীন হেবাটা করতে হইতো না। আমার একটা মেয়ে আসে বলে এটা আমার করতে হবে কেন? মানে ছেলে আর মেয়ের মধ্যে এই পার্থক্য আমি কেন করব? আচ্ছা, ছেলে আর আমার মেয়ের এক- মধ্যে আমার পার্থক্যটা, একটা প্রশ্ন হ্যাঁ আছে। এখানে, জি হ্যাঁ জি হুজাইফা ভাই। আমার একটা প্রশ্ন জি আশরাফ মাহাদিকে হুজাইফা, আছে, আমি কি জি করব ভাই? জি 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 ভাই। জি হ্যাঁ, জি হ্যাঁ, খুব অবশ্যই, সংক্ষেপে যদি- আশরাফ মাহাদি বললেন যে লিজাকানি মিসল হাজিল উনসাইন, যদি হচ্ছে আমরা হলো অন্য আইন করি সরাসরি এটার বিরোধিতা হবে। তো আমরা হচ্ছে মানে আমি খুবই জানতে চাই, যেটা হচ্ছে আমাদের বিদ্যমান অনেক আইনই তো আছে যেটা একদম সরাসরি কোরআনের আইনের বিরোধী, যেমন চোরের যে আইনগুলো আছে আমাদের, সেগুলো কিন্তু মানে একদম ফাক্তাউ আইদিয়া হুমা, তার হাত কেটে দাও, এই আইনের সরাসরি বিপরীত, বা হাত কেটে দিচ্ছে না, সেখানে কেন ঝামেলা হচ্ছে না? মানে আমার হচ্ছে এখানে এইটাই মূল প্রশ্ন। আচ্ছা আচ্ছা, এইটা আমি উত্তরটা দিই। এখানে হচ্ছে আপনাকে একটু হিস্টোরিক্যালি চিন্তা করতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রটা যখন গঠন হয়েছে, বা আমরা যদি আরেকটু বড় কনটেক্সটে আমাদের 47 থেকে যদি আমরা হিসাব করি, বাংলাদেশের এই ভূমিটা কখনোই শরিয়া আইন দ্বারা পরিচালিত ছিল না। হুম। কিন্তু আমরা যখন পাকিস্তানের ভাগটা হয় তখন কিন্তু একটা কমিটমেন্ট ছিল যে আমরা কিছু কিছু জায়গায় আস্তে আস্তে ইসলামীকরণ শুরু করবো, যেটাকে ইসলামাইজেশন বলে। শরিয়াতেও এটার একটা পরিভাষা আছে, তাদাররুজ। হুজাইফা ভাই জানবেন ভালো, তাদাররুজ বলে একটা কথা আছে। মানে আমি একদম প্রথম দিন এসেই, রাসূলুল্লাহ প্রথম দিন নবুয়ত পাওয়ার পরে একদম এ টু জেড সব হুকুম দিয়ে সবাইকে একদম আহ মানে সব হুকুম একসাথে পালন করতে বাধ্য করেন নাই। ইভেন আমরা জানি যে মদ হারাম হওয়ার যেই ধারাবাহিকতাটা, সেটাও 3 বারে করা হয়েছে ইসলামে। তো এখানে বিষয়টা হচ্ছে কি, আমাদের কনটেক্সটে আমরা শরিয়া আইনের দিকে যাব কিনা, এটা কি আমাদের এখনো উপযোগী? আমি এখানে মানে অ্যাজ এ স্কলার কথাটা বলছি, এটা আমার দলীয় বক্তব্য না। এখানে আমরা কি শরিয়া আইনের দিকে যাব কিনা, যেহেতু আপনি চুরির কথাটা বললেন, সেটা হচ্ছে আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বা এটা আমরা পরবর্তীতে করব কি করব না, এটা আলোচনা সাপেক্ষে আরো অনেকগুলো বিষয় কনটেক্সট এখানে সামনে আসবে। হ্যাঁ, কিন্তু যেই জায়গাটায় শরিয়ার সাথে আমি সাংঘর্ষিক না, যেই জায়গাটায় আমি অ্যাটলিস্ট মিনিমাম শরিয়া পালন করছি, সেখানে কি জন্য আমি শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো কিছু একটা নিজের উপর আপনি চাপাবো? আপনি মনে করছেন যে ঠিক হ্যাঁ, আছে, আপনার বক্তব্য পরিষ্কার। আপনি মনে করছেন উত্তরাধিকার আইনে যদি এই পরিবর্তন করা হয় তাহলে এটা শরিয়ার সাথে সাংঘর্ষিক হবে, তাই তো? এখানে শরিয়ার সাথে সাংঘর্ষিক শুধু ব্যাপারটা এমন না। এখানে আপনি এক তো হলো মুসলমানদের ধর্মীয় যে মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, সেই জায়গা থেকে আপনি এটাকে একটা ভিন্ন ট্র্যাকে নিতে চাচ্ছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে অনেকগুলো অপশনস আছে, যেমন আপনি হিন্দু, খ্রিস্টান, মুসলমান, ট্রাইবাল সবগুলাকে কিন্তু আমরা রেকগনাইজ করতেছি। আমরা যে দেখেন, এটা এটা কিন্তু আমাদের পার্টি স্ট্যান্ডের সাথেও যায়, যে আমরা কিন্তু বহুজাতিক একটা রাষ্ট্রের কথা বলতেছি। হ্যাঁ, আমরা বলতেছি যে সবাই যার যার মতো করে এই রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে ফাংশন করবে, যার যার মতো করে সে এখানে বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত। এখানে কিন্তু এটা বলতে আমরা আমি তো আমার মতো করে বেঁচে থাকতে পারতেছি না। এই আইনটা হ্যাঁ, এখানে এই আইনটা তো হ্যাঁ, আমাকে আমি একটু চুজ শেষ করতে করি। দিচ্ছে না। আপনি তো ঐচ্ছিক, নারী সংস্কার কমিশন এটা ঐচ্ছিক কথা বলছে, আপনি তো আমাকে মানতে দিচ্ছেন না, আমার ইচ্ছাটা তো আপনি মানতে দিচ্ছেন না। কিন্তু এটা যদি আপনি ঐচ্ছিক করেন, হ্যাঁ হ্যাঁ, এটা যদি আপনি ঐচ্ছিক করেন, তখন এটা কতটুকু প্র্যাগম্যাটিক, এটা কি আপনি বাস্তবে এটার রূপ দিতে পারবেন? কারণ এখানে দেখেন, আপনি যদি নিজে যারা একজন, মানবে না তারা আপনি মানবে সম্পত্তির না, যারা মানবে না তারা এটা মানবে তো, না। এই সুযোগটা তো এখনো আপনার কাছে আছে। আপনি কেন না ওভার না, আমি বার্ডেন তো দিবেন? আপনি না কেন না, বিতর্কে? আপনি তো আমাকে একটা মানে আমি বলবো, আপনি কিন্তু আমাকে এই সুযোগটা দিতেছেন না। আপনার সাথে কথা বলতে বলতে যদি আমি মরে যাই, আমি কথা বলতে বলতে মরে যেতে পারি, কিন্তু কথা বলতে বলতে মারা গেলে মানুষ উত্তরাধিকার কেন করে ভাই? এটা আপনি সৃষ্টির শুরু থেকে জানেন, উত্তরাধিকারটা কেন করে। সে শুধু এইটা জানতে চায় যে তার পরবর্তী প্রজন্ম, সে যখন পৃথিবীতে থাকবে না, তার পরবর্তী প্রজন্ম যাতে তার কাজের সুখ্যাতি, তার পরিশ্রমের ফসল, সেটা যেন সে পায়। আপনি যদি পুরা খালেদ ভাই পৃথিবীর, আমার সাথে কথা বলতে বলতে মারাও যান, জি তাহলে আপনি তো এটা জানেন যে আপনি আপনার কন্যা সন্তানকে, একমাত্র কন্যা সন্তানকে সব সম্পত্তি দিয়ে যেতে চান। এটা তো আমার সাথে কনভারসেশন শুরু হওয়ার আগে থেকেই আপনি জানেন। রাইট। তো আপনি কেন লিখে দিচ্ছেন না? ও, আপনি লিখে আমি দেন। কেন লিখে দিচ্ছি না সেইটার আমার অনেকগুলি স্পেসিফিক কারণ আছে। আমি হেবা পরীক্ষা করে দেখছি, শর্তযুক্ত হেবা একটা ঝামেলাযুক্ত আইনি দলিল। শর্তযুক্ত কেমন? হেবার মধ্যে, হ্যাঁ, কারণ শর্তযুক্ত হেবার ক্ষেত্রে সেই শর্তের ইন্টারপ্রিটেশন সেটা আরো ঝামেলার ব্যাপার। আমি বলি,
আমি চাই এটা নিয়ে আপনার সাথে আমি আলাদা করে কথা বলবো না, কারণ কারণ আমি আচ্ছা, আমি এই ঝামেলাটা বাংলাদেশের আমি বুঝছি আপনি কোন জায়গাটা বলছেন খালিদ জি ভাই, আমি একটু করে বলি। এই ঝামেলাটা কখন হবে? যখন আপনার সম্পত্তির মধ্যে আরো অনেকগুলো স্টেক হোল্ডার বের হবে। এখানে কিন্তু কোনো স্টেক হোল্ডার নাই। আপনি যখন আপনার মেয়েকে একদম ক্লিয়ারলি শর্তযুক্ত হেবা করতেছেন, এখানে কিন্তু আপনার আপনি মেয়ের কেমনে জানেন কোনো ভাই, আমি ভাই একটা কথা বোন বলি, আপনি মামাতো চাচাতো আপনি বোন কোনো কেমনে কিছু জানেন বের হবে ভাই, না। আমি একটু কথা বলি যে ধরেন আপনি কেমনে জানেন, আমার বয়স এখন 51, কিন্তু আপনি কেমনে জানেন আমার যে এখন একটা মেয়ে হয়েছে, আমার 10 বছর পর একটা ছেলে হবে না? আমি যে ওরা এখন হেবা করে দিয়ে দিব, 10 বছর পর আমার ছেলে হইলে আমি কি করব? আপনি তো মারাই যাচ্ছেন, ছেলে কেমনে হবে? আহা, মারা যাচ্ছি তো আমি তো জানি না ভাই, আপনি যদি আমার বলে দেন যে আমি মারা যাচ্ছি তাহলেও আমি বুঝতাম, এটা তো কেউ বলতে পারে না, আমি সম্ভাবনাগুলি কথা বলতেছি। ও আচ্ছা, তাহলে আপনি মানে এটা বুঝছি আমি যে তখন তো আপনি এই হেবাটা উইথড্র করতে পারেন। আপনার যদি ছেলে হওয়ার মানে সম্ভাবনা তৈরি হয়, তখন তো আপনি হেবাটা উইথড্র করে নেবেন। ইজি না? এবং উইথড্র করে আমি তখন আবার নতুন করে হেবা করব, কারণ আমি যখন আবার ছেলে আবার মেয়েকে মানে এরকম করতেই থাকবো, মানে আমি না, তখন আপনার ছেলে যখন হবে, না 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 খালিদ ভাই, ওই সুযোগ আর নাই। তখন আপনার ছেলে হয়ে গেছে, তখন আপনার ওই ভয় নাই যে আপনার সম্পত্তি আপনার ছেলে মেয়ের বাইরে যাবে, কারণ আমার হয়ে ছেলে গেছে। মেয়ের বাইরে গেলেও আমার অসুবিধা নাই, কিন্তু ঘটনা হচ্ছে, আচ্ছা যাই হোক, এগুলি খুবই আমি আপনাকে একটা একটা করে, আমি কিন্তু এটার মধ্যে সমস্যাটা এখনো দেখতে পাচ্ছি। আমার ধারণা আপনি একজন স্কলার মানুষ, আমার ধারণা আপনিও হয়তো দেখতে পাচ্ছেন, এবং যখন আপনারা এটা দেখতে দেখতে এটা সমাধানের দিকে যাবেন, তখন মনে হয় যে এটা সমাধানের। আপনি যদি পরবর্তী প্রসঙ্গগুলিতে যান, আমাদের আমরা একটু হুজাইফার মতামত আচ্ছা একটু জানতে চাইবো। হুজাইফা আরেকটা আচ্ছা, বিষয়ের মধ্যে বলছেন, আপনি উত্তরাধিকার নিয়ে আপনার বক্তব্য বললেন, আপনি বৈবাহিক সম্পর্ক এবং শ্রম, যৌন শ্রমের এটা নিয়েও যদি একটু বলেন। ওটা আচ্ছা, বলা ম্যারিটাল রেপের যে বিষয়টা, আচ্ছা হুজাইফা ভাই সম্ভবত একটা প্রশ্ন করছিলেন আমাকে। জি, ওই প্রশ্নটা আপনি উত্তর দিছেন। আপনি বলছিলেন যে হ্যাঁ হাত কাইটা ফেললে আচ্ছা এটা কি হবে, আপনি বলছেন যে শরিয়ার দিকে ধীরে ধীরে ওকে যাবে কিনা সেটা পরের ওকে সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু যেগুলি আছে সেগুলির আমরা নতুন করে শরিয়ার সাথে সাংঘর্ষিক কেন করব? এবং আরেকটা কথা সেখানে আপনার প্রশ্ন আসছিল খালিদ ভাই, সেটাও বলে রাখি যে ইসলাম মানে শরিয়া কায়েম করা মানে যে একদম পুরো দুনিয়াটা আপসাইড ডাউন করে দিতে হবে, আমার ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। শরীয়তের একটা দলিল এরকম আছে যে আশ-শারউ মা ক্বাবলানা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন ভাবে নবুয়ত প্রাপ্ত হলেন, যখন হুকুম আহকাম আমাদেরকে দেয়া শুরু করলেন, তখন কিন্তু মক্কা এবং মদিনা রাষ্ট্রের কাঠামোর মধ্যে একদম আমূল পরিবর্তন নিয়ে আসেন নাই। যেই জিনিসগুলো ভালো ছিল, আমরা জানি যে লিবারালিজমের মধ্যেও কিন্তু সোশ্যাল কন্ট্রাক্টের কথা আছে, রাইট? তো এই সোশ্যাল কন্ট্রাক্টের জায়গায় কিন্তু কিছু নৈতিকতা, কিছু শালীনতা, কিছু মানে ভালো বিষয় যেগুলো আসলে মানুষ সৃষ্টিগতভাবে এগুলাকে আহ, ভালো বলে স্বীকৃত, এটার মধ্যে কোনো মতবিরোধ নাই। এই ধরনের বিষয়গুলোর মধ্যে কিন্তু ইসলাম কখনোই বলে না যে আমি মানে শরিয়া ল প্রয়োগ করার মাধ্যমে এটাকে চেঞ্জ করে ফেলতে হবে না। যদি এরকম হয় যে না এটা সৃষ্টিগতভাবে প্রকৃতিগতভাবে এটা ভালো, তো ইসলাম এটাকে সাপোর্ট করে। তার মানে এটা বোঝাতে চাচ্ছি যে আমি যদি ইভেন শরিয়া লর কথাও বলি, আমি যদি ইসলামিক লর কথাও বলি, তারপরেও আমার এখানে সবকিছু একদম আমূল পরিবর্তন করা দরকার নাই। এটা হুজাইফা ভাইয়ের ইয়ারতে বললাম। আচ্ছা, ম্যারিটাল রেপের যে ইস্যুটা আসলো আমি এখানে, আমি এখানে আমি শুধু দুইটা জিনিস বলি। একজন জজ সাহেব আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটার মধ্যে তিনি আমাকে বলেছেন, ইয়েস, আমার এটা মনে পড়তেছিল না যেহেতু আমি ল গ্রাজুয়েট না, তিনি আমাকে তিনটা জিনিস বলছেন, যে মুসলিম লতে শর্তযুক্ত হেবা হয় না এবং হেবা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। দুই, কাউকে হেবা করলে তা উইথড্র করা যায় না। আপনাকে বলছেন যে আপনি মুসলিম ইনহেরিটেন্স লটা, বেসিক মুসলিম ইনহেরিটেন্স ল আবার চেক করবেন কিনা। জনাব মাহাদি, আমরা আচ্ছা আমরা আমি আমরা এটার উত্তর দেবো খালেদ ভাই। আপনি এক দুই কথা যদি উত্তর দেন, আসলে ব্যাপারটা হ্যাঁ, একটু দুই কথায় আমি একাডেমিক। উত্তরটা দিয়ে দিই। জি মুসলিম পারিবারিক আইন, এটার কনটেক্সটটা বলতে হয়, ইয়াহিয়া খান যখন এটা মার্শাল ল করে জারি করলো 1961-তে, এটার রাইট মধ্যেও অনেক কিছু শরিয়ার সাথে সাংঘর্ষিক। রাইট। সো মুসলিম তখন আপনি পারিবারিক এটা মেনে আইনে নিয়েছেন, তখন আপনি এটা না না মেনে আমরা নিয়েছেন। মানি নাই তো, না 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 না, তখন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এটা প্রতিবাদ করছে। তখন কমিশনে একজন আলেম ছিল, যেটা এখনকার কমিশনে নাই। তখন ইয়াহিয়া খান পর্যন্ত কমিশনে একজন আলেম রাখছিল, সে তার বিরোধিতা করছে। হ্যাঁ, হুম। তো এখন যেটা হয়েছে, এই মুসলিম পারিবারিক আইনের যে কথাটা জজ সাহেব বলছেন, আমি এগ্রি করি, আমি জানি এটা আছে, কিন্তু মুসলিম পারিবারিক আইনে এইটা থাকলে আপনি যে চেঞ্জ করতে পারবেন না। এবং দেখেন, মুসলিম পারিবারিক আইনের অনেকগুলো বিষয় কিন্তু এখানে, ধরেন তালাকের বিষয়টা আপনি কিভাবে ইয়া করেন, আপনি তালাকের বিষয়ে সিদ্ধান্তটা কিভাবে নেন? আমার মনে আপনি হয় কিন্তু যে এখানে আমার মনে হয় যে জনাব শেষ করে খালেদ ভাই একটু, জনাব আচ্ছা আমি মাহাদি। শেষ করে দিই, জি আমি শেষ করে দিই। জি এখানে হচ্ছে কি, শর্তযুক্ত হেবাটা আপনার
ইসলামী দৃষ্টিকোণ থেকে এটার মধ্যে কোনো সমস্যা নাই। মুসলিম পারিবারিক আইনে যদি এটাকে সমস্যাযুক্ত করা হয় তাহলে এটা মুসলিম পারিবারিক আইনের সমস্যা। তো মুসলিম পারিবারিক আইন যেহেতু ওহী না, এটা যেহেতু সংশোধনযোগ্য, এবং পাকিস্তানে 2005 সালে এটা সংশোধন করা হয়েছে পাকিস্তানের আলেম ওলামাদের তত্ত্বাবধানে, সো এটা সংশোধন হইতে পারে। ওকে, ঠিক আছে। আপনি এটা সংশোধনের কথা বলতেছেন, আপনি পরের দুইটা প্রসঙ্গ যদি একটু সেটাও আলোকপাত করতেছেন। আমরা একটু মামদুর কাছে যাই। অনেকক্ষণ ধরে আমরা একটু হুজাইফাকেও একটু শুনতে চাইতেছিলাম যে হুজাইফা অনেকগুলি বিষয় আসলে ব্যাখ্যা দিয়েছেন তিনি। আপনার একটু মতামত শুনতে চাই, তারপর আমি আপনাকে অন্য প্রশ্ন করবো, আপনি যদি একটু আলোকপাত করেন বিষয়টা নিয়ে। আমার অবশ্য ভালো লাগতেছে আপনারা দুইজনই যেহেতু স্কলার, আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি, একটা জানতেও পারতেছি কথাগুলি বলার। যদিও জনাব মাহাদির সমর্থকরা আমাকে বলছেন যে আমাকে বোল্ড করে দিলেন আশরাফ মাহাদি। জানি না এটা মানে আই ডোন্ট নো আমি বোল্ড হওয়া বা ভাই আমাকে জি প্রশ্নটাকে আর না হুজাইফা, আপনি প্রশ্নটা আপনার জি। বক্তব্যের প্রেক্ষিতে জনাব মাহাদি কিছু কথা বলেছেন, সেইটার প্রেক্ষিতে যদি আপনার কোনো কথা থাকে সেটা আপনি একটু বলেন, তারপর আমি একটু প্রশ্নে যেতে চাই। যদি না থাকে আপনার কোনো প্রশ্ন, আমি সরাসরি প্রশ্নে যেতে চাই। না ভাই, কোনো প্রশ্ন যেতে পারে। সেটা হচ্ছে যে নারী বিষয়ক সংস্কার কমিশনের ক্ষেত্রে আপনি জানেন যে প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন জামায়াত ইসলামীর মহিলা শাখা। শুধু মহিলা জামাত নয়, প্রত্যাখ্যানের পক্ষে নারীদের আরও অনেক অংশ রয়েছে যারা গত কয়েক মাসে ছবি ছাড়া ভোটার আইডি কার্ড প্রণয়নের দাবি তুলেছে, নারীদের হিজাব বোরকা বাধ্যতামূলক করার দাবি তুলেছে। নারীদের এই অংশটি বা এই পক্ষটিও তো একটু বাস্তব। এটা নিয়ে আপনি কি বলবেন যদি একটু সংক্ষেপে বলেন, আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে। আচ্ছা, আমি হলো নারী ওই অধিকার কমিশনের দেখলাম, সেখানে হচ্ছে যাদের সাথে মিটিং করা হয়েছে সেই তালিকাটা কিন্তু অনেক বড়। এইখানে হচ্ছে মানে আমাদের হেফাজতে ইসলামের নারী ছাড়া, মানে হেফাজতে ইসলামের ছাড়া আমি দেখছি হচ্ছে একদম সবার সাথে হচ্ছে মিটিং করা হয়েছে, সবার সুপারিশমালা নেওয়া হয়েছে, এবং আমি দেখছি হচ্ছে জামায়াতে ইসলামেরও সুপারিশমালা নেওয়া হয়েছে সম্ভবত, এখানে ওই মধ্যে নেওয়া আছে। তো তারপরেও তারা কেন হচ্ছে এটা করছে, আমি কেন প্রত্যাখ্যান করছে এটা আমি জানি না। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাপারটা, এই ছবি ছাড়া আইডি কার্ড, আমি আসলে ছবি ছাড়া আইডি কার্ডের কোনো অর্থ দেখি না। কারণ আইডি কার্ডের মানে ছবি তুলতেই হবে আলটিমেটলি। কারণ যদি কেউ হজে যেতে চান বা হচ্ছে অন্য কোনো দেশে যেতে চান, সেক্ষেত্রে ছবিটা খুব জরুরি। আর তাছাড়া আরেকটা ব্যাপার আছে যে যেমন চেহারা তো হচ্ছে অন্তর্ভুক্ত না, মানে সতরের অন্তর্ভুক্ত না। তো ফলে চেহারা তো দেখানো মানে জরুরি প্রয়োজনে চেহারা তো দেখানোই যেতে পারে, এটা তো মানে ফিকহ হানাফি মানে হানাফি মাযহাব তো এটা মানে। তো আমি তাদের আসলে বুঝি না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা নিয়ে আপনি উত্তর দিয়েছেন। আমি আপনার দ্বিতীয় প্রশ্ন করতে চাই। চলমান উত্তরাধিকার আইন সংখ্যাগুরু মুসলমানদের মাঝে জনপ্রিয়, তাই এটা পরিবর্তন করার কথা বিভিন্ন সময় উঠলেও এটা সম্ভব হয়নি বা হচ্ছে না, কারণ নারীদের মধ্যে থেকেও অনেকে আসলে এটা বিরোধিতা করেন, পুরুষদের মধ্যে তো করেনি। কিন্তু হিন্দু নারীরা আর্গুয়েবলি সম্পত্তির কোনো অধিকারই পান না যদি না তাদেরকে আসলে এটা উপহার হিসেবে দিয়ে দেওয়া হয়। অনেক জায়গা থেকে দাবি থাকলেও সরকার এটাতে হাত দিতে ভয় পাচ্ছে কেন? এটা যদি একটু হুজাইফা একটু বলেন। আমি আসলে এই বিষয়টা 2-3 জনের কাছে, মানে যেহেতু আমি হিন্দুদের বিষয়টা আসলে ওইভাবে জানি না, তো ফলে আমি হচ্ছে 2-3 জনের সাথে কথা বলছিলাম। সেখানে হচ্ছে একজন আমাকে বলছে যে এখানে কেউ সরকারকে চটাইতে চায় না, ভারতকে চটাইতে চায় না, এটা একটা ব্যাপার আছে। অনেকে একজন আমাকে বলছেন যে এখনো হচ্ছে 8 দফায় হয় নাই, 8 দফায় পূর্ণ হয় নাই, 8 দফায় মেনে নেয় নাই সরকার। তো কেন হচ্ছে দিবে, ভয় পাবে। তাছাড়া একজন আমাকে বলছে যে তার বক্তব্য আমি বলতেছি, যেহেতু আমি হিন্দুদের বিষয়টা জানি না এবং হিন্দুদের না, তোমরা বলতেছে যে হিন্দু নারীদের মধ্যে সম্ভবত কনভার্সনের রেট অনেক বেশি। এইটা হচ্ছে তার বক্তব্য, ঢাকা ইউনিভার্সিটির এক স্টুডেন্টের। তো ফলে ওনারা চান যে যাতে সম্পত্তি হলো অন্য ধর্মের কাছে চলে না যায়। তো এই বিষয়গুলো সম্ভবত ওনারা হচ্ছে নিজেদের মধ্যে রাখতে চান। এই বিষয়গুলো আমি কথা বলে জেনেছি, আমি জানি না। তো ফলে আমি এই উত্তরটা আসলে মানে আমার উত্তর হবে জানি না, কিন্তু যখন আমি 2-1 জনের সাথে কথা বলেছি তাদের উত্তর হচ্ছে সেটা, আমি সেটাই বললাম। আপনি যেহেতু এই বিষয়গুলি লক্ষ্য করেন, এইটা এই পর্যায়ে আমার কাছে শেষ প্রশ্ন, এবং আমি একটু প্রোডাকশন টিমকে রিকোয়েস্ট ইউ টু এক্সটেন্ড দিস প্রোগ্রাম ফর 10 minutes মোর প্লিজ।
ওকে, থ্যাংক ইউ। তো এইটার ক্ষেত্রে, কারণ আপনাদের দর্শকরাও অনেক বিষয় আপনাদের একটু মন্তব্য শুনতে চাইছেন এই ব্যাপারে, আসলে হুজাইফাকে আমার আরেকটা প্রশ্ন, যে 2013 জি। সালের পর থেকে তখনকার আওয়ামী লীগ সরকার পাঠ্য বই প্রণয়নে হেফাজতে ইসলামের মতামতকে অনেক গুরুত্ব দিয়েছে। সেই জন্য কবিকে বাদ দেওয়া, গল্পের চরিত্র নাম দেওয়া, এগুলিকে বাদ দিছে হেফাজতের কে নিজেদের সংখ্যে রাখতে। আমার মনে আছে হেফাজতের আপত্তির মুখে 50টার বেশি বিষয় পরিবর্তন করছিল আওয়ামী লীগ সরকার কোনো একটা জায়গায়। এইবারও আমরা দেখলাম কিছু ধর্মীয় বক্তা এবং কিছু ধর্মভিত্তিক দলের আপত্তির মুখে পাঠ্য বই সংশোধন কমিটি গঠন করেও সেটা বাতিল করা হয়েছিল, আমরা সবাই সেটা জানি। পরে অবশ্যই এটার অন্য গল্প দেওয়া হয়েছিল, কিন্তু সেই পাঠ্য বই সংশোধন করে আমরা যে বইগুলি পাইতেছি, সেই আগের বছর যে গল্পে মেয়েটা বাজারে যায়, ছেলেটা ঘরে কাজ করে ইচ্ছা করে সেটা দেখানো হচ্ছিল, এবার একই গল্পে ছোটরা পড়ছে, ছেলেটি বাজারে যাচ্ছে, মেয়েটি ঘরে কাজ করছে। এই পরিবর্তন যে করা হচ্ছে, সেটার মাধ্যমে অন্তর্বর্তী সরকার কি বার্তা আসলে আমাদের দিতেছে? হুজাইফা, এটা কি দেখেন? আসলে মানে দেখেন, হাদিসে সরাসরি বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের ঘরোয়া কাজে নানাভাবে সাহায্য করতেন। তো ফলে কেউ যদি হচ্ছে এইটা যদি থাকে, মানে এটা যদি কেউ মনে করে যে হচ্ছে ছেলে মানে একজনের কাছে আরেকজন করা যাবে না, মানে মেয়েরা বাজারে যেতে পারবে না বা হচ্ছে ইয়েতে করতে পারবে না, আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা একটু সমস্যাজনক। তো ফলে এই হাদিসই আসতে পারে সরাসরি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ঘরোয়া কাজে নানাভাবে সহায়তা করছেন, রান্না কাজে সহায়তা করছেন, ধোয়ার কাজে বা নানা কিছু ইয়ের কাজে সহায়তা করছেন। তো ফলে এই আলাপগুলো আসতে পারে। আমি এই পরিবর্তনটার আসলে কোনো দরকার নাই বলেই আমি মনে করি আর কি। ওকে, হুজাইফা, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার আশরাফ মাহাদী আপনার কাছে আসি। আশরাফ মাহাদী, আপনার জাতীয় নাগরিক পার্টি নিয়ে একটা প্রশ্ন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নীতি বা গঠনতন্ত্র এখনো, আদর্শ এখনো তৈরি হয় নাই। এইটা বলা হচ্ছে যে দলটি মধ্যপন্থী। আমি আপনাদের কাছে জানতে চাইবো, আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের নেতার যে বক্তব্য, আপনাদের নেতাদের যে বক্তব্য, তাতে নারীর অধিকার, সমতা, সমানাধিকার বিষয় নিয়ে আপনাদের অবস্থান আসলে স্পষ্ট হয় না। কারণ আপনারা এক এক সময় এক একটা জায়গায় আপনারা থাকেন কিনা। অনেকেই বলে থাকেন আপনারা আসলে পুরোপুরি ডানপন্থী দল। এখন ডানপন্থী বলতে আপনারা খুবই রক্ষণশীল, আপনারা অলমোস্ট যারা আশরাফ মাহাদী, আপনাকে এটা বলাই যায় যে অলমোস্ট আপনি আপনার চিন্তা ভাবনা যেরকম বা আপনি যেই চিন্তা করতেছেন, তাতে এনসিপির চিন্তাটাই আসলে, এনসিপি আপনার চিন্তাটাই অনেকাংশে ধারণ করছে। এটা ঠিক কিনা? নাকি আসলে এনসিপি আপনার চিন্তা একেবারেই ধারণ করতেছে না, ধারণ করতেছে অন্য কারো চিন্তা? ধরেন হুজাইফা আল মামদুর মতো কারো চিন্তা, যারা একটু লিবারেল, একটু মানে আপনার কাছে কি মনে হয় এনসিপি দলটা আসলে কিরকম? আচ্ছা খালিদ ভাই, আমি একটু সময় নিয়ে এটার উত্তরটা দিই। জি, হ্যাঁ, জি, আমরা আসলে মানে আজকে যে আলোচনাটা আমরা করলাম এই নারী সংস্কার কমিশনের ইস্যুটা, এখানে আপনার যে প্রশ্নগুলো সবগুলো মিলে এখানে অন্য আরেকটা পিকচারও কিন্তু পোট্রে করা যায়। এই যে হুজাইফা ভাই মাত্র যে কথাটা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজে সময় দিয়েছেন, এখানে অন্য আরেকটা চিত্র এমন আঁকা যায় যে আমরা কি আসলে ডান বামের বাইনারিটা সেট করাটা খুব গুরুত্বপূর্ণ মনে করতেছি, এক। দ্বিতীয়ত, আমরা কি আসলে নারী এবং ধর্মর সংঘাতটা যেমনি ভাবে আমরা বিগত সময় দেখে আসছি, আমরা কি এক্সপেক্ট করতেছি আবার ওইটা আসুক? মানে আমাদের আলোচনাটা না কেন জানি ওই জায়গাগুলাই মানে উত্তর দিয়ে দিয়ে যাইতে হচ্ছে। আমরা কেন এটা মনে করতে পারতেছি না যে মানে বায়োলজিক্যাল জায়গা থেকে নারীকে যেই জায়গাটায় থাকার একটা কমফোর্ট জোন দেয়া হয়েছে, সেই জায়গাটা থেকে কেন, আমি অস্বীকার করতেছি না যে তার ওয়ার্ক প্লেস থাকতে পারবে না, অবশ্যই ওয়ার্ক প্লেস থাকবে। সে যদি মানে তার মতো করে সে তার জীবিকা নির্বাহ করে, এটাতে কোনো দিক থেকে কোনো বাধা আমি দেখি না। হ্যাঁ, যদি সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধকে ঠিক রেখে সেটা সে করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে ওই সংঘাতের জায়গাটাই আমার যাইতে হবে কেন? এটা হচ্ছে প্রথম কথা। মানে আর এটাকে আপনি দ্বিতীয়ত, সংঘাত আপনি যে মনে প্রশ্ন, করতে, মানে একটু যদি পরিষ্কার করেন মাহাদি, এটাকে আপনি সংঘাত মনে করতেছেন? সংঘাতটা ইচ্ছাকৃতভাবে দেখানোর একটা চেষ্টা হয়, না, মানে যেটা দেশের 51.5% নাগরিকদের, মানে আপনি বলতেছেন একটা কমফোর্ট জোন দেওয়া হইতেছে, যেহেতু তারা অর্থনৈতিক এবং বাণিজ্যিক কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত না করলেও তারা পারে, সেটা তাদের একটা অপশন ধর্মীয় ভাবে। আপনি বলতেছেন এইটাই তাদের ফলো করা উচিত? এটা না না, ধর্মীয় ভাবে না তো, সামাজিক ভাবে। আমাদের সমাজে কয় পার্সেন্ট নারীরা গৃহিণী আর কয় পার্সেন্ট নারীরা কর্মজীবী আপনি বলেন? না, সেটা তো এটা কি সবাই ধর্মকর্ম করে দেখেই? না না, সেটা তো আমাদের কর্মের জায়গাও তো তৈরি হইতে হবে। এটা তো ধর্মকর্ম কিন্তু করে আমাদের বলে কর্মের জায়গা তৈরি, ধর্ম এবং সমাজের জায়গা থেকেই যে না একটা মানুষ এখানে, কাজ করেন না, ব্যাপারটা সেরকম না কিন্তু। না না, আরেকটা বাস্তবতা আপনার স্বীকার করতে হবে। এই পুঁজিবাদী দুনিয়াতে নারীকে যখন আপনি মানে
শ্রমিকের জায়গায় নিচ্ছেন, আপনি কি তাকে তার মেধা, তার স্যাক্রিফাইস, সে গর্ভধারণ করতেছে, বাচ্চাও পালতেছে, সংসারও করতেছে, আবার সে যে একটা স্কুলে গিয়ে টিচার হচ্ছে, আপনি মেল টিচারকে যতটুকু স্যালারি দিচ্ছেন, আপনার ফিমেল টিচারকে কি আপনি ওই সেটা স্যালারিটা তো দেন? আরেক তর্ক হলো। এটা আমি ফিমেল টিচারকে সমান না, বেতন দেন আপনি, কিন্তু আপনি ফিমেল টিচারকে বলবেন আপনি কমফোর্টে থাকেন, বাসায় থাকেন, সেটা তো আরেকটা কথা হলো। না, সেটা আমি বলতেছি না, তো আমি তো বললাম যে সে বলতেছেন বাইরে তো। গিয়ে ওয়ার্ক প্লেসে থাকুক, কিন্তু আমার সিস্টেমটা আমাকে কোন জায়গায় নিয়ে আসছে? আমার পুঁজিবাদী সিস্টেমটা নারীদেরকে কি মর্যাদাটা দিতেছে? সে যে তার স্যাক্রিফাইস গুলো করার পরে সে ওয়ার্ক প্লেসে যায়, তাকে কি তার ওয়ার্ক প্লেস ওই মূল্যায়নটা করে? না, আপনি নাকি কার কথা নাকি বলতেছেন, আপনি কার নাকি কথা বলতেছেন আমি জানি না, যে আপনি আমি একদম বলতেছি যে প্রত্যেকটা ওয়ার্ক স্কুল প্লেসের কথা শিক্ষক, বলতেছি খালিদ ভাই, আমাদের স্কুল- বাংলাদেশে আমি বলতেছি কোন কোন জায়গায়? পুঁজিবাদী সমাজে স্কুল শিক্ষক মেয়ের বেতনের, স্কুল শিক্ষক ছেলের বেতনের চেয়ে কম? বেশিরভাগ না, আমি আমি পুঁজিবাদের কথা যখন বললাম, আমি প্রাইভেট কোম্পানি মিন করছি বেশি। আপনি আপনি আমার বাংলাদেশের বাস্তবতায়, আপনি মানে ওভারঅল দুনিয়ার বাস্তবতায় আপনি কথাটা বলেন, স্বীকার করেন যে এখানে নারী যখন ওয়ার্ক প্লেসে যায়, তাকে কি তার মেরিট হিসেবে, তার মেধা হিসেবে আমি তাই জানি, পুঁজিবাদ মূল্যায়ন আমি করে? তাই জানি, পুঁজিবাদী সমাজ কি আমি তাকে তাই মূল্যায়ন জানি, করে? তাই জানি। পুঁজিবাদ তো দুষ্ট, পুঁজিবাদ নানাভাবে, শুধু নারী না, পুঁজিবাদ হচ্ছে কম শক্তির শ্রমিককেও শোষণ করে, সেটা পুরুষ হোক নারী হোক, সবাইকে শোষণ তাহলে করে। নারীর সীমাবদ্ধতা, তাহলে নারীর তো সীমাবদ্ধতা, নারীকে আপনি সীমাবদ্ধ দেখতেছেন কেন? পুরুষেরও তো সীমাবদ্ধতা আছে। সে না না, সে যখন মানে তার যখন বাচ্চা, আপনাকে আমি একটা সে উদাহরণ যখন দেই, গর্ভধারণ করতেছে, মধ্যপ্রাচ্যে সে আমি একটা যখন উদাহরণ দেই, আমি সংসার একটা উদাহরণ দেই করতেছে, ভাই, আমি শুনেন, মধ্যপ্রাচ্যে যখন আমি একটা স্কুলে শিক্ষকতা করতে যাই, আমার যে বেতন হবে, একজন আমেরিকান নাগরিক যখন ওই একই স্কুলে শিক্ষকতা করতে চায়, ভাই এটা টোটালি ডিফারেন্ট কেস। আমি মধ্যপ্রাচ্যে 5 বছর ছিলাম, আমি আপনাকে ডিফারেন্ট সিনারিওটা বলি। সাদা চামড়ার দাম মধ্যপ্রাচ্যে সবসময় বেশি। আচ্ছা, যদি এটা নারী পুরুষের I ব্যাপার have raised না, my এটা আপনি case. আমেরিকান I have বিষয়টা raised my case. সুতরাং নারী পুরুষের এটা যে তো পুঁজিবাদের কোনটা সমস্যা, সেটা আপনি আমাকে পুঁজিবাদের বলেন। সমস্যা। নারী পুরুষের হ্যাঁ, বিষয়টা বিষয়টা হচ্ছে হচ্ছে- আমাকে বলেন। I have raised my case. বিষয়টা, হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, এখানে নারী আপনার প্রত্যেকটা সমাজেই, এটা শুধু মুসলিম কমিউনিটি দেখে, বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান দেখে ব্যাপারটা এমন না। এই জিনিসটা, এই কেস আপনি আমেরিকাতেও আছে। আপনি মানে পুঁজিবাদ যখন নারীকে শ্রমিক হিসাবে সংসার থেকে বের করে আনার চিন্তা করলো, সেই চিন্তাটার মধ্যেই তো একটা গলত আছে। এবং আপনি কি উল্টা, যখন নারী, মাহাদি আপনি কি উল্টা হ্যাঁ। কথা বলতেছেন না? যাযাবর না। থেকে যখন মানুষ থিতু হইল, তখন তো মেয়েরা হ্যাঁ। কাজ করতো বেশি, মেয়েরা কৃষি কাজে মেয়েরা কাজ সরাসরি করতো বেশি। অংশগ্রহণ করতো। হ্যাঁ। এবং সেই কৃষি কাজটা ছিল তার পরিবারকে সহায়তা করা, এবং সেটা তার পরিবারের অংশ ছিল। এখন তখন কৃষি কাজটা এখন পেশার সে ক্ষেত্রে শ্রম হিসেবে, পরিবারকে পেশা হিসেবে করতো না। না, পরিবারকে না পেশা, না, পরিবারকে তার সে তো তখন কৃষি কাজটা করতো হচ্ছে তার পারিবারিক, তখন তো কৃষি কাজের তখন- মাধ্যমেই তাদের তো বাজার, ভাই তখন তো সেটা তো তার কৃষিকাজই ছিল, পরিবারের তখনই একটা কাজ, কৃষিকাজ তার করতো। সংসারের একটা অংশ। তখন তো- সেটাই তো তার, সেটা তো তার সংসার সামলানোর একটা অংশ। সেটা তো এই কাজ করে তো সে জীবিকা নির্বাহ করতো না, সে কৃষি কাজ করে তো কারো কাছ থেকে না, বেতন তখন নিত না। সেটাই জীবিকা ছিল। হ্যাঁ। তখন সেটাই জীবিকা ছিল কেন? কারণ সে এই কৃষি কাজটা তার মানে করেই আপনি তো তার বলতেছেন যে ঘরের বাজারটা নারীদের, সে সংরক্ষণ আচ্ছা ঠিক করতো। আছে মাদি, আমরা একটু কনক্লুশন আসি। আপনি বলতে চাইতেছেন যে নারীদের আসলে বেতনভুক্ত কাজের মধ্যে না যাওয়াই উচিত। না, না যাওয়া উচিত না। পুঁজিবাদী ব্যবস্থা, না, পুঁজিবাদী নারীকে ব্যবস্থা আপনি আলাদা শ্রমের রাখেন, মজুরি- পুঁজিবাদী ব্যবস্থা আপনি আলাদা রাখেন। না, আমি তো ওই কথা পুরা কেন বিশ্বই আলাদা এখন রাখবো ভাই? পুঁজিবাদী, এটা তো পুরা বিশ্বই পুঁজিবাদী সেজন্যই তো আমি- ব্যবস্থা, পুরা বিশ্বই পুঁজিবাদী এই জন্যই ব্যবস্থা। তো পুঁজিবাদী ব্যবস্থার কথা আমার বলতে হবে। হ্যাঁ, মানে আপনি সেটাই। যখন ইসলাম, আজকের আপনি যখন দুনিয়ায় ধর্মের মেয়েদের কাজ কথাটাকে- না করা উচিত। না, এটা আমি বলতেছি না, কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার বা পুঁজিবাদী চিন্তার এই জায়গায় সংস্কার করা উচিত। আপনি নারী যেই শ্রম দেয়, নারী যে স্যাক্রিফাইস করে, নারী যেইভাবে সংসারে সময় দিয়ে তার সবকিছু মেনটেন করে, সে গর্ভধারণটা তো আর চাইলে আপনি করতে পারবেন না খালিদ ভাই, তারই না, করতে হবে। না। বাচ্চাটা সেই পেটে নাই। না, হ্যাঁ, হ্যাঁ, তাই। সবকিছু সে বায়োলজিক্যাল জায়গা থেকে সে সবকিছু করতেছে। এই মানুষটা যখন ওয়ার্ক প্লেসে যায়, আপনি তাকে কি মূল্যায়ন করেন? তাহলে আপনি দেখেন যে আপনার ও আচ্ছা, সে তো আপনার পরামর্শটা কি গর্ভধারণ- যারা মাহাদি, আপনার পরামর্শটা কি? সে ওয়ার্ক প্লেসে না যাওয়া, নাকি ওয়ার্ক প্লেসে তার না, বেতন অবশ্যই বাড়ায় না। দেওয়া, তার বেতন বাড়ায় দেওয়া? বেতন বাড়ায় দেওয়া, বেতন বাড়ায় দেওয়া। এটা খুবই মানে অবশ্যই, সুযোগ নারীরা সুবিধা কাজ দিতে করলে হবে। এটা কি মানে আপনার ইয়াতে আসে যে নারী আর পুরুষ যখন কাজ করে, পুরুষরা ঘন্টা প্রতি যে বেতন পাবে, নারীরা তার চেয়ে বেশি বেতন পাবে, এটা হচ্ছে আপনার প্রস্তাব, তাই তো? এটা পুঁজিবাদী ব্যবস্থার কাছে আমার প্রস্তাব আর কি। আমি তো আর পুঁজিবাদী ব্যবস্থার অনুসারী না। আচ্ছা, আমি আপনার কথা এখন পরিষ্কার হয়েছি। তো সেই ক্ষেত্রে যদি আপনি আমাকে আরেকটা বিষয় নিয়ে আপনি কথা বলতে চাইছিলেন, সেটাও যদি আপনি একটু শেষ করেন, নাহলে আমি আপনার কাছে আবার একটু প্রশ্নে যাই। আপনি হেফাজতে ইসলামীর জাতীয় নাগরিক পার্টির আদর্শ নিয়ে আমরা কথা বলতেছিলাম, ডান বা মধ্যপন্থা, সেটা কোনটা? হ্যাঁ, ডান বা মধ্যপন্থার আমি তো বললাম প্রথমে যে আমরা কোনো বাইনারি, আমরা এই বাইনারিটাই ভাঙতে চাচ্ছি আমরা। হ্যাঁ, আমার কিন্তু নিজস্ব আপনারা একটা বলতেছেন চিন্তা, যে- ব্যক্তিগত, আপনারা বলতেছেন যে আপনারা মধ্যপন্থা, সেটার জন্য বলতেছে।
সেজন্যই মানে আমি যদি ডানপন্থী চিন্তা নিয়ে বা এই জিনিসটা এক্সিকিউট করার জন্য আমার নাগরিক পার্টিতে যাই, তখন তো মানে যারা বামপন্থা থেকে এখানে আসছে তাদের সাথে তো আমার সহাবস্থান সম্ভব না। আমরা যে গত 6 মাস 7 মাস ধরে একসাথে কাজ করতেছি, এটাই কি প্রমাণ করে না যে আমরা আসলে ডানপন্থী বামপন্থীরা একসাথে বাইনারিটা ভুলে কাজ করতে পারি, একটা সহাবস্থান সম্ভব, নতুন বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের মৌলিক অধিকারকে প্রায়োরিটি দিয়ে কাজ করা সম্ভব। এটাও একটা প্রজন্ম চিন্তা করতে পারে, সেটাকে আমরা আচ্ছা, প্রমাণ এই করলাম না। এই এই Okay, এই ঠিক আছে, বাইনারির থ্যাংক ইউ। আপনি ভাই এটার একটু আমি অবস্থান কি প্রকাশ করেছেন। জি হুজাইফা বলেন, আমি ভাই আমরা শেষ পর্যায়ে চলে আসছি আসলে। আর গঠনতন্ত্রের মাহাদিকে বিষয়টা ভাই, গঠনতন্ত্রটা আমাদের অলমোস্ট ফাইনাল, আমরা খুব দ্রুতই এটা প্রকাশ করব। আচ্ছা, আমাদের আমি ওই গঠনতন্ত্রের কাজ শেষ। মাহাদিকে ঠিক আছে। প্রশ্ন করতে চাইতেছি, জি। সেটা হচ্ছে এই যে মধ্যপন্থার ইকোনমিক ব্যবস্থাটা আপনারা কি রাখতেছেন? অর্থনৈতিক মধ্যপন্থার ব্যবস্থা নিয়ে economic অর্থনৈতিক ব্যবস্থা বলতে- নিয়ে অর্থনৈতিক আমি আমি ব্যবস্থা। আমি আমি এটা আমার শেষ প্রশ্ন ছিল, আমি এটা পরিষ্কার করি। জনাব আশরাফ মাহাদি, মানে বাংলাদেশ সহ এই আন্তর্জাতিক বিশ্ব যেটাকে আপনি আসলে পুঁজিবাদী বিশ্ব বলতেছেন, সেটার বেতন, পেনশন, কাঠামো, অর্থনীতি সমস্তটাই আসলে একটা ব্যাংকিং সিস্টেম বা ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম যেটা অনেকটা ইন্টারেস্ট নির্ভর, সেইটার উপরে কাজ করতেছে। আপনারা ওইটা নিয়ে কি ভাবতেছেন? ওইটা নিয়ে আপনাদের অবস্থানটা আসলে কি, দলগত অবস্থান অর্থনৈতিকভাবে সেটা? অর্থনৈতিকভাবে ইন্টারেস্ট এবং যাবতীয় যে বিষয়গুলো আছে এখানে তো আসলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার অনেকগুলা আদর্শিক বিষয়াদিও এটার সাথে জড়িত। আসলে আমি কোনটায় বিশ্বাস করব, কোনটা এক্সিকিউট করব, হ্যাঁ। এটা নিয়ে আর আপনাদের এখন কথা হয়েছে বর্তমান কিনা? দুনিয়ায় এটা নিয়ে আপনাদের কথা হয়েছে হ্যাঁ কিনা? কথা আমাদের আমাদের প্রসেস অনগোয়িং, আমরা এটা নিয়ে কাজ করতেছি। হুম। কিন্তু এখানেও আমরা একই কথাই আবার বলবো যে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে নাগরিক অধিকার যেটাতে নিশ্চিত হয় সেটাতেই ফোকাস করব। এখানে কোনো, আবারও বলি যে অর্থনৈতিক কোনো প্রস্তাবনার ক্ষেত্রেও আমাদের কোনো আদর্শিক বাইনারি আমাদের জন্য প্রতিবন্ধক হবে না। অর্থনীতি মানে না, আচ্ছা হুজাইফা আপনি শেষ কথা বলেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমার এই মুহূর্তে আপনার জন্য আর নতুন করে আমি কোনো প্রশ্ন করতেছি না, শুধু একটু স্মরণ করাই দিতে চাই যে এটা আপনাদের দুজনের জন্যই প্রশ্ন। আপনারা আসলে এটা যদি মাহাদি শুরু করেন, হুজাইফা শেষ করেন, তাহলে আমাদের জন্য শুরু শেষ হয়। মাহাদি, জনাব আশরাফ মাহাদি, আপনি দলগতভাবে বা আপনি একজন ইসলামী স্কলার হিসেবে আপনি কোনো একটা আদর্শ পোশাক নারীর জন্য পারফেক্ট এরকম মনে করেন কিনা, যে না এরকম পোশাকে থাকা উচিত, এরকম পোশাকটা আমাদের বা এরকম চলন থাকা উচিত? আমি এটাকে আর একটু বিস্তারিত করতে চাই যে ধরেন কেউ যদি ধর্ম না মানতে চায়, তার সেই সুযোগ বা স্বাধীনতায় আপনি বিশ্বাস করেন কিনা? কেউ যদি ধর্ম না মানতে চায়, মানে দলগত জায়গা থেকে তো এইটা যে মানে আমি বাধা দেওয়ার কেউ না বা আমি বাধা দিব না, সেটা তো আমি অলরেডি আমার চলন পোশাক, এবং জি। আমার দলীয় অবস্থান সবকিছু থেকে এটা তো স্পষ্ট। আমার দলে যদি ভিন্ন মতাবলম্বীর কেউ আসে, তাকে তো আমি বাধা দিব না, এবং তার সাথে আমি একই সাথে আমরা একই ওয়ার্ক প্লেসে কাজ করব, এটাতে একই সংগঠনে কাজ করব, এটাতে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, ধর্মের জায়গা থেকে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে আমাদের সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধকে আমলে নিয়ে শালীনতা এবং নৈতিকতার ভিত্তিতে, ওকে, মানে এই জিনিসটাকে আমলে নিয়ে হচ্ছে আমাদের চলন Fantastic, বলন, fantastic. চলাফেরা, আচার ব্যবহার আমরা সবকিছু যারা করতে হবে। ইসলামী বক্তা আছেন, এমনকি আমি একজন আলেমকেও আসলে ইন্টারভিউ করেছিলাম, তার কাছে জানতে চেয়েছিলাম যে যতটা সরব হচ্ছে চাল চলন, আচার আচরণ, রোজার মাসে খাওয়া না খাওয়া, ধর্ম পালন করা, তা নিয়ে, কিন্তু দুর্নীতি, ঘুষ, সুদ, লুটপাট, দখলদারি, চাঁদাবাজ, এগুলির ক্ষেত্রে আপনাদের ধর্মীয় বক্তাদের অত সরব হতে দেখি না, এদের বিরুদ্ধে ওয়াজও কম পাই। আমাকে আশ্চর্য করে দিয়ে একজন বিশিষ্ট আলেম ইসলামের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন যে ঘুষের বা দুর্নীতির টাকা দিয়েও যদি কোনো একটা মসজিদের কাজ বা মাদ্রাসার কাজ করানো হয়, তাহলে সেটা খারাপ হবে না, ভালোই হবে। কারণ হচ্ছে যে এইটা আলেমরা এমন এক নদী যাতে সকল পাপ ধুয়ে যায়। আপনি এটার সাথে একমত কিনা? আমি এটা নতুন শুনেছি, আমি এটা মানে পজিটিভ, মানে এটা 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 আমি স্বীকার করি কি না করি সেই প্রসঙ্গ আলাদা থাক। আপনি এটা সম্পর্কে কি বলেন? এই দুইটা বিষয় নিয়ে আমি আসলে মামুদের কাছে যাব এবং এটা জানতে চাইবো যে ঘুষ, দুর্নীতি, সুদ, লুটপাট, চাঁদাবাজ, ধর্ষণ, এগুলির ব্যাপারে আমরা এগুলি কোনো ওয়াজ শুনি না। ওয়াজ আটকে থাকে নারীর কাপড়ে, ওয়াজ আটকে থাকে হচ্ছে একজন ধর্মহীনের চলন বলনে। এটা কেন? আচ্ছা খালিদ ভাই, আমাদের প্রত্যেকেরই তো আসলে ফেসবুকের যে অথবা আমাদের যে আমাদের নিউজ ফিডটা, হ্যাঁ, এটা তো আসলে আমাদের নিজস্ব একটা বাবল। এটা একটা ব্যাপার, আমরা আসলে কিভাবে ইয়া করতেছি, অ্যালগোরিদমটা ওইভাবে ওয়ার্ক করে আমাদের সামনে ওই জিনিসগুলো আসে, এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে
মানুষ আসলে নেগেটিভিটির বিষয়ে একটু আগ্রহ বেশি দেখায় সবসময়, তো যেই জিনিসটার মধ্যে এখানে মানে রিয়াক্টটা বেশি পড়তেছে, এখানে শেয়ারটা বেশি হইতেছে, শুনতে ভালো লাগতেছে, একটা আত্মপ্রণোদনার বিষয় আছে, এই ভিডিওগুলো বেশি আসতেছে। মানে ওকে, এটা ইটস অল অ্যাবাউট আমাদের বাবলটা, হ্যাঁ। রাইট। এমন না যে ওগুলো নিয়ে বলা হয় না, ওগুলো নিয়ে প্রচুর বলা হয়। মানে আমি তো নিজেও একজন আমি কিন্তু আম, আমি কিন্তু 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাপী বয়ানও শুনি। সেই বয়ানের মধ্যে বেশিরভাগ সময় অন্য ধর্মের লোকজন কি খারাপ কাজ করছে, আমাদের মেয়েরা কেন মাথায় কাপড় দেয় নাই, এবং আমি তো বললামই, আমি সেক্ষেত্রে সরাসরি। আমার একটা সাজেশন আছে। জি, জি বলেন। সেক্ষেত্রে আমার একটা সাজেশন আছে, আপনি সবসময় স্পেসিফিক কিওয়ার্ড সার্চ করে ওয়াচ শুনবেন। আপনি ওই নিউজ না, ফিডে আমি যেটা আসবে ওটা পপুলারদের, শুনলে আমি আপনি নিউজ ফিডে, ওইটাই আসবেন। আমি আমার নিউজ ফিড না, আমি সবচেয়ে পপুলার যারা তাদের ওয়াজটা শুনতে চেষ্টা করি, সবচেয়ে যারা পপুলার, আমি নাম বলতে চাই না। পপুলারদের মধ্যেও তো ভিউজ বেশি হয় ওই ওয়াচ গুলাই, যেগুলা ধরেন আপনি যে আচ্ছা, ইয়াগুলা বললেন। আপনার সাজেশন আমি ফলো করে আমি এটা চেষ্টা করব। আপনাকে আচ্ছা, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের যে বক্তব্যটা, এটা জি, একটু আমি ক্লিয়ার করি। এখানে উনি এটা একটা রেটরিক বলছেন, এটা মানে বৃহৎ অর্থে এটা তো একটা ভালো কথা যে আলেম ওলামার সংস্পর্শে আসলে অবশ্যই সেটা সবার জন্য ভালো। আল্লাহর কথা শুনলে, রাসূলের কথা শুনলে এটা তো অবশ্যই সবার জন্য ভালো। তবে ফিকহি জায়গা থেকে এটা, মানে ইসলামিক লয়ের জায়গা থেকে এটা আমি স্পষ্ট করে বলি যে যদি কারো হারাম কোনো উপার্জন থাকে, ঘুষের টাকা হোক, সেটা সুদের দেখা টাকা হোক, যায়। হারাম কোনো উপার্জন থাকে, তাহলে সে সোয়াবের নিয়ত ছাড়া সেটা দিয়ে দিতে হবে। এখন অনেক বড় বড় 300 400 600 কোটি টাকার, 1000 কোটি টাকার মালিকরাও তো ধরেন ডোনেশন করতেছে, তাই না? তো তার টাকাটা হারাম না হালাল এটা তো আমরা দূর থেকে অনেকটা ভালোভাবে জানি, কিন্তু এই ডোনেশনটা তো অন্য ইনস্টিটিউশন গুলাও নিচ্ছে। হুম। একটা স্কুল নিচ্ছে, একটা একটা অন্য কোনো ইনস্টিটিউশন বানানোর জন্য। সেম এটা মাদ্রাসার ক্ষেত্রে না, যখন ওইভাবেই এটা বিল্ডিং মাদ্রাসা বা করার জন্য মসজিদের ব্যবহার ক্ষেত্রে হইতে নেওয়া পারে। হয় তখন একটা অব্লিগেশন দাঁড়ায় কিনা, উনি যেহেতু আমাদেরকে টাকা দেন, বেতন দেন, তখন আমরা আর ওনার বিপক্ষে কথা বলবো না, ঘুষ দুর্নীতির বিপক্ষে যা অবস্থান নিব না, সেটা একটা দাঁড়ায় কিনা, আপনার অভিজ্ঞতা কি বলে? এবং আমরা ভিন্ন অভিজ্ঞতাও দেখছি যে এখানে আমি, যেহেতু আপনি আমার নানার কথা দিয়ে শুরু করছিলেন, এরকম অনেক মানুষ লালবাগ মাদ্রাসাতে আপনি গেছেন, দপ্তরের অফিসের সামনে এসে দাঁড়ায় ছিল, শুধু তার সাথে ইডিওলজিক্যাল ডিফারেন্সের কারণে, মানে তার এইসব সুদ ঘুষ অবশ্যই, এবং অবশ্যই। দুর্নীতির কারণে তার টাকা আমরা রাখি নাই মাদ্রাসায়। এটাও অবশ্যই এটা তো আপনারা রাখেন নাই, কেউ কেউ সকল আছে। রাখতেছে, আপনারা জোরে সোরে না রাখার কথা বলেন। এখন আমি 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 আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি, অনেক সময় শেষ হয়ে গেছে। হুজাইফা, আপনি যদি 1 মিনিটে আপনার অবস্থান এই দুইটা প্রসঙ্গের ক্ষেত্রে একটু বলেন। হুজাইফা, সরি, আমি আসলে আচ্ছা মাহাদিকে শুনতেছিলাম, সেজন্য একটু টাইমে গড়বড়। জি জি জি, টাকার ক্ষেত্রে যে কথা বলবো, আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা খুবই ভুল একটা কথা। এবং এই ব্যাপারটা আসলে হলো একটা ক্ষমতা সম্পর্ক তৈরি করে দেয় যারা পয়সাওয়ালা এবং যারা হচ্ছে ধর্মপ্রাণ তাদের মানে যারা হচ্ছে মাদ্রাসায় পড়ান তাদের মধ্যে। তো ফলে যখনই কোনো ক্ষমতা সম্পর্ক তৈরি করে দেয় তখন সেই সম্পর্কটার সমান থাকে না, বরং সেই সম্পর্কটার মধ্যে নানা আহ উত্তেজনা এবং নানা দিক তৈরি হয়, যার ফলে উম, সেটা ভালো কোনো দিকে যায় না। তো আমার কাছে মনে হয় না, বা মনে হয় এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তার বক্তব্য নতুন করে ভাবতে পারেন এবং তিনি হয়তো তার বক্তব্য থেকে ফিরে আসার তার সুযোগ আছে। আহ, জি, 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 জি ভাই। জি, শেষ করেন ভাই, আহ, সরি। জি ভাই, আর শেষ প্রশ্নটা আপনারা একটু আরেকবার আমার যদি বলতেন যে এটা। আমি শেষ জি প্রশ্নটা আসলে এই দুইটা প্রসঙ্গে আমি কথা বলছিলাম, যে ঘুষ দুর্নীতি নিয়ে আসলে এত জি জি সচেতনতা হ্যাঁ, এটা দেখা আচ্ছা, যায় না, এটা আরেকটা হচ্ছে আরেকটা ইসলামের আরেকটা বক্তব্য। আরেকটা যে আরেকটা হ্যাঁ, হচ্ছে যে শুধু জি মেয়েদের কাপড়ের ক্ষেত্রে বা জি জি একজন জি যে ইসলাম ধর্মটা তার পালন করতেছে এখানে না তার ক্ষেত্রে, এমন কি ইসলাম ধর্ম পালন করলো তার আকীদা মতো সেক্ষেত্রে আমার চলতেছে কাছে না সেটার ক্ষেত্রেও, মানে যে এই যে একটা জি কঠোর অবস্থান, এর বাইরে কি? জি ভাই, আমি জি সেটা হচ্ছে আমি একটু সেটা হলো ওই আমি যেহেতু ওয়াজ নিয়ে একটা গবেষণা করেছি মাস্টার্সে, এবং হচ্ছে আমি এই বিষয়গুলো নিয়ে একটু দেখে বা ভাবতে চেষ্টা করি। তো ফলে আমার কাছে মনে হয় যখন যারা ওয়াজ করেন, তো তারা হচ্ছে ওয়াজের মাধ্যমে তাদের যে পলিটিক্সটা আছে সেই পলিটিক্সটাকে তারা হচ্ছে প্রচার করে। তো যখন আপনি ওয়াজের মাধ্যমে আপনার পলিটিক্স, আপনার ক্ষমতা সম্পর্ক প্রচার করবেন, তো তখন হচ্ছে আপনার বিপরীতে একটা এমন কাউকে দাঁড় করায় দেওয়া লাগবে যাকে হচ্ছে আপনি সবসময় বলতে পারবেন, যাকে হচ্ছে আপনি ছোট করতে পারবেন, নিচু করতে পারবেন, যাকে আপনি হেয় দেখাইতে পারবেন, এবং যাকে নিয়ে আপনি হচ্ছে আপনার মতো করে কথা বলতে পারবেন এবং ঝামেলার মধ্যে পড়বেন না। তো ফলে এই ব্যাপারটা ঘটে আর কি ইয়ের মধ্যে, এই ওয়াজ মাহফিলের রাইট। ওয়াজগুলোর মধ্যে, এটা আমিও দেখছি। কিন্তু কিন্তু মসজিদের ওয়াজের মধ্যে আপনি যদি দেখেন এই জুমার বয়ানগুলোর মধ্যে, সেখানে তফাৎ আছে। কারণ জুমার বয়ানগুলোর মধ্যে আরো অনেক ইনক্লুসিভ বা হয়তো এই বিষয়গুলো নিয়ে অনেকে রাইট, বয়ান করেন, আমি কথা আপনার সাথে বলেন। আমি এবং আপনার সাথে হ্যাঁ, একমত, আমি আপনার সাথে একমত। জি তবে আমি হুজাইফা আজকে আপনাকে এখানেই ধন্যবাদ দিতে চাই, আমরা ভবিষ্যতে নিশ্চয়ই